Welcome students, welcome to my YouTube channel once again. আমরা ক্লাস 11 এর ম্যাথমেটিক্যাল টুলস করছিলাম, অর্থাৎ ফিজিক্সের জন্য 11-12 এর ফিজিক্সের জন্য যে ম্যাথমেটিক্যাল টেকনিকগুলো আমাদের জানা দরকার সেগুলোরই কিছু কিছু জিনিস যেগুলো না হলেই চলবে না, কম্পালসারি একদম আলোচনা করছিলাম। তো তার একটা পার্ট আমরা আলোচনা করেছি, যে পার্টে আমরা ফাংশন এবং ডিফারেন্ট ফাংশনের কীরকম গ্রাফ হয় মূলত এই বিষয়টা আলোচনা করেছিলাম। আর অ্যালজেব্রার একটা ছোট্ট জিনিস, ট্রিগোনোমেট্রির দুই একটা ছোট্ট জিনিস, এইটুকু আমরা আলোচনা করেছিলাম। মূলত গ্রাফ নিয়ে ডিসকাস করেছিলাম যে কীরকম ফাংশনের গ্রাফ কীরকম দেখতে হয়, তার স্লোপ কী করে বের করতে হয়, স্লোপের মিনিং কী বা রেট অফ চেঞ্জ বিষয়টা কী, সেটা গ্রাফ থেকে কী করে জানা যায়। তো এই বিষয়গুলো ডিসকাস করা হয়েছিল আগের ভিডিওতে, ম্যাথমেটিক্যাল টুলস নাম্বার 1 যেটা ছিল। আজকে ম্যাথমেটিক্যাল টুলস নাম্বার 2। তো এখানে আমরা যে দুটো বিষয় ডিসকাস করব, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। খুব ইম্পর্টেন্ট বিষয়। এই দুটো ছাড়া ক্যালকুলাস তোমরা মূলত 11-এ কিছুটা করবে, মূলত করবে 12-এ ম্যাথামেটিক্স সাবজেক্টে। তো এই ক্যালকুলাস বিশাল জিনিস, তো একটা ক্লাসে এটা কভার করা কখনোই সম্ভব নয়। তবুও আমরা খুব বেসিক রুলগুলো, যে রুলগুলো না জানলে ফিজিক্সে আমাদের একটু অসুবিধা হবে, একটু না ভালোই অসুবিধা হবে, তো সেই রুলগুলো আমরা একটু শিখে নেব। তারপর আমরা মূল ফিজিক্সে ঢুকে যাব এর পরের ভিডিও থেকে। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা আজকে ডিসকাস করব ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো চলো শুরু করি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ওকে, তো আমরা শুরু করছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ফলো করবে। আমরা এর আগের দিন ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম, বাংলায় যাকে বলে অপেক্ষক। তো ধরো একটা ফাংশন এরকম আছে, y = x², x এর ফাংশন, এবং ফাংশনটা হচ্ছে y = x²। এবার এই ফাংশনের গ্রাফ কীরকম হয় সেটা তোমরা জানো। এই ফাংশনের গ্রাফ হয়, সেটাও আমরা আগের দিন এঁকেছিলাম। এই টাইপের গ্রাফ হয়, আমি একটা সাইড শুধু আঁকছি। এরকম গ্রাফ হয়, তাই তো, প্যারাবোলা, অধিবৃত্তাকার গ্রাফ হয়। এই সাইডেও হয়, এই সাইডটা এই মুহূর্তে আমি আঁকছি না, আমাদের দরকার নেই বলে। ওকে, আচ্ছা, আরেকটা গ্রাফ আঁকি। সাপোজ আরেকটা ফাংশন দেখো, খুব সিম্পল ফাংশন, যেটা আমরা প্রথম দিকে ডিসকাস করেছিলাম। ধরো y = 2x। তো এর গ্রাফ কীরকম হবে? এই হচ্ছে x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস, এর গ্রাফ এরকম হবে। ওকে, এই x অ্যাক্সিস, y অ্যাক্সিস। এবার আমরা এই গ্রাফটার দিকে তাকাবো আগে, তারপরে এখানে আসবো। এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে আমরা যদি থিটা বলি, তাহলে এটার যে ট্যানজেন্ট, এটাকে বলে স্লোপ। স্লোপ, নতি, = m = tan θ, তাই তো? এবার এই গ্রাফের যে কোনো পয়েন্ট তুমি চুজ করো, যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, তুমি যদি স্লোপ বের করো, ধরো এই পয়েন্টে স্লোপ বের করতে চাও, এই পয়েন্ট বলতে গ্রাফের উপরে পয়েন্টটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে x এর মান এই পয়েন্টের, আর এই পয়েন্টের কারেসপন্ডিং y এর মান হচ্ছে এটা। তো তুমি যখন স্লোপ বের করবে তখন কি করবে? এই y/x করলে বেরিয়ে যাবে। যদি তুমি এই পয়েন্টে স্লোপ বের করতে চাও, তাহলে এই x আর এই y, এই দুটো নিয়ে করতে হবে, y/x করলে বেরিয়ে যাবে। কথা পরিষ্কার? ইভেন তুমি যদি এই পয়েন্টে স্লোপ বের করতে চাও এবং এই দুটো পয়েন্টকে নাও, ধরো এটা b, তাহলে এটা হচ্ছে তোমার Δx আর এটা হচ্ছে তোমার Δy। তুমি যদি এই দুটোরও অনুপাত করো, সেটাও কিন্তু এই গ্রাফের স্লোপ হবে। অর্থাৎ কি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই গ্রাফটার স্লোপ তুমি যে কোনো পয়েন্টে বের করো, যে কোনো দুটি পয়েন্ট নিয়ে বের করো, স্লোপ কিন্তু অ্যাকচুয়ালি বের করতে হয়
স্লোপ বের করার জন্য আমাদের গ্রাফের উপরে দুটো পয়েন্ট লাগে, তাই না? স্লোপের জেনারেল ফর্মুলা কি তোমাদের যদি মনে থাকে, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা হচ্ছে স্লোপ। এটা বের করতে গেলে তোমার দুটো পয়েন্ট দরকার, x1 y1 একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, যেমন এই পয়েন্টটা ধরো এর স্থানাঙ্ক x1 y1, আর বি পয়েন্টটার ধরো স্থানাঙ্ক x2 y2। এই দুটো পয়েন্ট নিয়ে তারপরে তাদের যে এক্সের ডিফারেন্স এবং তাদের যে ওয়াইয়ের ডিফারেন্স, এই দুটো ওয়াইয়ের ডিফারেন্স বাই এক্সের ডিফারেন্স করলে পরে স্লোপ পাওয়া যায়। এবার এই যে স্লোপটা, এই স্লোপটা কিন্তু মানে বের করার সময় তুমি এই গ্রাফের ক্ষেত্রে বা এই ধরনের গ্রাফের ক্ষেত্রে, স্ট্রেইট লাইন গ্রাফের ক্ষেত্রে তুমি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে করো, কোনো অসুবিধা নেই। যেমন আমি যদি এই পয়েন্টের স্লোপ এইভাবে বের করতে চাই, এই যে এইটা হচ্ছে আমার ওয়াই আর এটা হচ্ছে এক্স, বা এটা হচ্ছে ডেল্টা ওয়াই বা এটা হচ্ছে ডেল্টা এক্স, যেটা আমি প্রথমেই বললাম, সেক্ষেত্রে আমি কোন দুটো পয়েন্ট নিয়েছি স্লোপ বের করার জন্য? একটা নিয়েছি অরিজিন, যেহেতু ও অরিজিন দিয়ে গেছে গ্রাফটা, আরেকটা নিয়েছি এটা। কথা বোঝা গেল? তাহলে এই ফর্মুলাতে y2-র জায়গায় y বসেছে, y1-এর জায়গায় 0 বসেছে, x2-র জায়গায় x বসেছে, x1-এর জায়গায় 0 বসেছে, দ্যাটস ওয়াই এটা y বাই এক্স হয়েছে। মানে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি আমি এক্স ওয়াই ধরি, কথা বোঝা গেল? সিমিলারলি বি পয়েন্টে যদি আমি স্লোপ বের করতে চাই, একইভাবে করতে পারি। এই পয়েন্টের ওয়াই যেটা বাই এক্স করলেও হবে। তার মানে আসলে আমি যেটা করছি সেটা হচ্ছে এই পয়েন্টের ওয়াই মাইনাস এই পয়েন্টের ওয়াই বাই এই পয়েন্টের এক্স মাইনাস এই পয়েন্টের এক্স, মূলবিন্দুর এক্স মানে 0। অথবা আমি যদি এই দুটো পয়েন্টকে চুজ করি এবং এইভাবে বের করি, তাতেও কিন্তু আমার স্লোপ বেরোবে এবং একই বেরোবে। কিন্তু এটা শুধুমাত্র এই ধরনের সরল রৈখিক গ্রাফের ক্ষেত্রেই হবে। তুমি দেখো যে কোনোখান থেকে ট্যান থিটা বের করো না, থিটা তো এটাই। দেখো এই ত্রিভুজের যে এই অ্যাঙ্গেলটা আর এই ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা বা এই বড় ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা, এটা তো একই অ্যাঙ্গেল। সেটা কেন হয়েছে? কারণ এই লাইনটা স্ট্রেট লাইন, এই জন্য। সুতরাং তুমি যে কোনো জায়গা থেকে থিটা বের, ট্যান থিটা বা স্লোপ বের করতে পারো, একই আসবে, কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে এইটাতে। এইটাতে দেখো, তুমি যদি সাপোজ এইটা হচ্ছে তোমার এ পয়েন্ট আর এইটা হচ্ছে তোমার বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্টের কারেসপন্ডিং এক্স মানে x1, আর এটা হচ্ছে বি পয়েন্টের কারেসপন্ডিং এক্স মানে x2, এটা হচ্ছে এ পয়েন্টের ওয়াই তার মানে y1, এটা হচ্ছে বি পয়েন্টের ওয়াই তার মানে y2। এবার এ আর বি এর মধ্যে তুমি এক যোগ করো, এই যে তোমার ত্রিভুজ, এই যে তোমার থিটা। এবার তুমি যদি ট্যান থিটা বের করো, তাহলে কি লিখবে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, যেটা সংক্ষেপে আমরা লিখি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এই হচ্ছে তোমার ডেল্টা ওয়াই, এই যে এইটুকু, আর এই হচ্ছে তোমার ডেল্টা এক্স। ওকে, এইবার এই যে স্লোপটা তুমি বের করলে, এবার প্রশ্ন হচ্ছে এই স্লোপটা গ্রাফের কোন বিন্দুর স্লোপ? এই গ্রাফটার বৈশিষ্ট্য কি? এই গ্রাফটার কিন্তু সব বিন্দুর স্লোপ এক নয়। স্লোপ মানে গ্রাফটা এক্স অক্ষের সঙ্গে কত কোণে আনত, সেই কোণের ট্যানজেন্ট, যে কোণে আনত পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, তার ট্যানজেন্টকে স্লোপ বলে। স্লোপ ফিজিক্যালি কি বোঝায়? যে গ্রাফটা কতটা খাড়া। যেমন আমি মানে স্লোপ যদি ফিজিক্যালি বুঝতে চাও আর কি, বিষয়টা এরকম। যেমন তোমাকে যদি জিজ্ঞাসা করি এই গ্রাফটার স্লোপ আর এই গ্রাফটার স্লোপের মধ্যে কার স্লোপ বেশি, অবভিয়াসলি এটার বেশি, কারণ এটা থিটা বেশি। স্লোপ বেশি মানে থিটা বেশি, তাই না? বেশি খাড়া। ওকে, তো বেশি খাড়া মানে থিটা বেশি, থিটা বেশি মানে ট্যান থিটা বেশি, দ্যাটস ওয়াই স্লোপ বেশি। ওকে, আচ্ছা, এবার এই গ্রাফটার বৈশিষ্ট্য দেখো, এ পয়েন্টের স্লোপ, এ পয়েন্টে স্লোপ বুঝতে গেলে তোমাকে কিন্তু এ পয়েন্টের ট্যানজেন্ট রাখতে হবে, স্পর্শক, এই যে স্পর্শক। তাহলে এইটা হচ্ছে তোমার থিটা, থিটা অ্যাট এ। তাহলে এ পয়েন্টের স্লোপ হচ্ছে ট্যান থিটা এ, এটা হচ্ছে এম অ্যাট এ, এ পয়েন্টের স্লোপ। বি পয়েন্টের স্লোপ, তাহলে এই পয়েন্টে তোমাকে স্পর্শক আঁকতে হবে, এই দেখো স্পর্শক। তাহলে এটা এক্স অক্ষের সাথে এই কোণ উৎপন্ন করেছে। এবার বলো এই কোণ আর এই কোণ কি সমান? অবভিয়াসলি নট, এটা থিটা বি ধরো। তাহলে এম অ্যাট বি ইকুয়াল টু ট্যান থিটা বি। সুতরাং এই দুটো আনইকুয়াল, কারণ থিটা বি বোঝাই যাচ্ছে যে থিটা বি গ্রাফে গ্রেটার দ্যান থিটা এ, দ্যাটস ওয়াই এম অফ বি ইজ গ্রেটার দ্যান এম অফ এ। তার মানে বি পয়েন্টের স্লোপ বেশি, এ পয়েন্টের স্লোপ কম। তাহলে আমি যদি এইভাবে স্লোপ বের করি, এই যে যেটা করলাম এখানে,
তাহলে কি স্লোপ পেলাম? এটা এ পয়েন্টের স্লোপ না বি পয়েন্টের স্লোপ? অবভিয়াসলি আমি এটা কোনোটারই বলতে পারবো না, না এটা এ পয়েন্টের স্লোপ না বি পয়েন্টের স্লোপ, কনফিডেন্টলি তো আমি বলতে পারছি না। তাহলে এটা যে অ্যাকচুয়ালি একটা কিছু পাওয়া গেছে, এটাকে বলে হচ্ছে গড় স্লোপ, অ্যাভারেজ স্লোপ বলতে পারো এটাকে, হ্যাঁ, বিটুইন পয়েন্টস এ অ্যান্ড বি। এটা হচ্ছে অ্যাভারেজ স্লোপ, কেমন? কিন্তু আমি যদি এ পয়েন্টের একদম এক্স্যাক্ট স্লোপ জানতে চাই, বা বি পয়েন্টের স্লোপ জানতে চাই, বা ইন বিটুইন কোনো পয়েন্টের স্লোপ জানতে চাই, তাহলে আমি কি করব? তো তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বি পয়েন্ট, ধরো আমি এ পয়েন্টের স্লোপ বের করব, তখন আমি বি পয়েন্টটাকে আরও ক্লোজ করব, আস্তে আস্তে এটাকে আনতে 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 বি এর কাছে আনতে আনতে এত কাছে আনবো যে ডেল্টা এক্স, এই যে ডেল্টা এক্স মানে কোন দূরত্বটা দেখতে পাচ্ছ, এই যে এই দূরত্বটা এটা যাতে জিরোর কাছাকাছি হয়ে যায়, জিরোর কাছাকাছি, কেমন? তো এটা যদি জিরোর কাছাকাছি হয়ে যায়, তার মানে এ আর বি প্রায় সমাপতিত, প্রায় একটার উপরে আরেকটা, কিন্তু একটার উপরে আরেকটা নয়, ডিফারেন্স আছে, কিন্তু প্রায়। সেই ক্ষেত্রে যে স্লোপটা বের হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের যে ভ্যালুটা বের হবে, তার লিমিটিং ভ্যালু যদি নেই, লিমিটিং ভ্যালু এই হচ্ছে ব্যাপারটা, লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হোয়েন ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল এ পয়েন্টের স্লোপ। বোঝা গেল? এটা হচ্ছে অরিজিনাল এ পয়েন্টের বা এক্স্যাক্ট এ পয়েন্টের স্লোপ। ওকে, সিমিলারলি যদি বি পয়েন্টের বের করতে চাও, তাহলে এরকমই বি পয়েন্টের কাছাকাছি দুটো পয়েন্ট নিতে হবে, এ পয়েন্টটাকে নিয়ে যাও বি পয়েন্টের কাছে, সেই ক্ষেত্রেও একই ডেফিনেশন, একইভাবে বের করতে হবে। অর্থাৎ যদি গ্রাফের বিভিন্ন বিন্দুর নতি বিভিন্ন হয়, তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটি বিন্দুর নতি বের করতে গেলে তার বুদ্ধি হচ্ছে যে আমাকে এই যে ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, এই যে ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, এটা খুবই ক্ষুদ্র চুজ করতে হবে, নিতে হবে, ডেল্টা এক্সটাকে ক্ষুদ্র নিতে হবে। ডেল্টা এক্স ক্ষুদ্র হলে অটোমেটিক্যালি ডেল্টা ওয়াইও ক্ষুদ্র হবে। এই ক্ষুদ্রটা কত ক্ষুদ্র? এটাকে বলা হয়, এটা ইনফাইনেটিসিমালি স্মল, একদম জিরোর কাছাকাছি বাট জিরো নয়। সেই ক্ষেত্রে আমরা যদি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স অনুপাতটার লিমিটিং মান নেই, দেখো ডেল্টা এক্স যদি জিরো হয় তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের মান কিন্তু অসীম হয়ে গেল, কথা বুঝতে পারছো? কিন্তু আমরা ডেল্টা এক্স কিন্তু জিরো নিচ্ছি না, জিরোর খুব কাছে। তো জিরোর খুব কাছে হলে এর একটা লিমিটিং ভ্যালু থাকে, ওটা ফাইনাইট, ওই ভ্যালুটা কিন্তু সসীম ভ্যালু। ওকে, তোমরা দেখবে সীমা বলে একটা চ্যাপ্টার আছে, লিমিট, ক্যালকুলাসের শুরুতেই, তো সেটা যখন করবে আরও ভালো জানতে পারবে। তো এইভাবে ওটাকে লেখা হয়, দিস ইজ রিড অ্যাজ, এটা এইভাবে পড়া হয়, লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, অথবা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের সীমাস্থ মান যখন ডেল্টা এক্স টেন্ডস টু জিরো মানে শূন্যের কাছাকাছি। তো এটার কিন্তু একটা সসীম মান আছে, সেইটাই হচ্ছে এই বিন্দুর নতি বা এই বিন্দুর নতি। কথা বোঝা গেল? তো এটাকে তুমি বলতে পারো, এটার আরেকটা নাম দিতে পারো, এটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস নতি, ইনস্ট্যান্টানিয়াস বা তাৎক্ষণিক স্লোপ। তাৎক্ষণিক কেন? এটা হচ্ছে কোনো মুহূর্তের, ধরো কোনো একটা রাশি সময়ের সাথে এইভাবে পরিবর্তিত হচ্ছে, ধরো কোনো একটা বস্তু তার স্মরণ হচ্ছে, সে সময়ের সাথে এইভাবে তার স্মরণ হচ্ছে, তাহলে কোনো মুহূর্তে ধরো 2 সেকেন্ড যখন সময়, ধরো এই টাইমটা হচ্ছে 2 সেকেন্ড, তো 2 সেকেন্ডে ওর তাৎক্ষণিক নতি এটা, 5 সেকেন্ডে ওর তাৎক্ষণিক নতি এটা, বুঝতে পারছো? সেই জন্য এটাকে তাৎক্ষণিক বলে, কোনো মুহূর্তের নতি এটা। ওকে ওকে, এবার বলবো এটার যে আরেকটা আসল সিগনিফিকেন্স, যেটা এই যে স্লোপ আমরা তাৎক্ষণিক স্লোপ বের করলাম বা কোনো পয়েন্টের স্লোপ বের করলাম গ্রাফে, সেই পয়েন্টের স্লোপের ফিজিক্যাল মিনিং কি, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সে। এইভাবে যে আমরা এই যে স্লোপগুলো বের করব, লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফিজিক্সে কোথায় লাগে, ফিজিক্সে কেনই বা লাগে এটা। ওকে, এবং এই জিনিসটার একটা সিম্বল আছে ইন ক্যালকুলাস, এটার সিম্বলটা কি সেটাও লিখব। তো সেটা দিয়ে তারপরে তার প্রসেসটা আমরা শিখবো যে কী করে সেটা করতে হয়, এবং ফিজিক্সের কি প্রয়োগ, সেই বিষয়গুলোও একটু আলোচনা করব। ওকে।
ওকে, ক্যালকুলাসে একটু আগে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে গ্রাফের কোনো বিন্দুর নতি আমরা কিভাবে বের করি। কোনো বিন্দুর নতি এম এভাবে বের করি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ক্যালকুলাসে এই হোল জিনিসটাকে এইভাবে লেখা হয়, দিস ইজ ডিওয়াই ডিএক্স, অথবা এটাকে এইভাবে পড়তে পারো তুমি, এটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। এবং এই জিনিসটাকে বলা হয় যে এটা হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ, ইট ইজ দ্য ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আমি লিখে দিচ্ছি এটাকে কীভাবে পড়া হয়। এটা হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এই জিনিসটার নাম, অথবা এটাও, যেটা খুশি যেভাবে খুশি ভাবতে পারো, এটাকেই আমরা এইভাবে লিখি আর কি। ওকে, এবার এটার ফিজিক্যাল মিনিং কি? ফিজিক্যাল মিনিং আমি এর আগের দিনও একটুখানি বলেছিলাম। দেখো, ওয়াই বাই এক্স বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের যা ফিজিক্যাল মিনিং, এটারও একই ফিজিক্যাল মিনিং হবে। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কী নির্দেশ করে? আগের দিন আমি বলেছিলাম এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার সূচিত করে। এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অর্থাৎ এক্সকে যদি আমরা একক পরিমাণ বৃদ্ধি করি বা হ্রাস করি, অর্থাৎ এক্সকে যদি পরিবর্তিত করি একক পরিমাণ, তাহলে ওয়াই এর কতটা পরিবর্তন হয় সেইটাকে নির্দেশ করে হচ্ছে এটা। এই জন্য ফিজিক্স, তার মানে এটাকে তুমি বলতে পারো, এটা হচ্ছে, লিখে দেই, এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এবং এই জন্যই ফিজিক্সে এটা এত ইম্পর্টেন্ট, বিকজ ফিজিক্সে এই রেট অফ চেঞ্জ অফ সাম কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু সাম আদার কোয়ান্টিটি, মানে এই রেট অফ চেঞ্জগুলো নতুন নতুন রাশি। কীরকম বলি আমি, ধরো ওই যে একটু আগে যে গ্রাফটা এঁকেছিলাম, সেই গ্রাফটাই মনে করো কোনো বস্তুর সময় দূরত্ব লেখচিত্র। ওকে, তার গ্রাফটা এরকম, অর্থাৎ এটা মনে করো এস ইকুয়াল টু টি স্কোয়ার, এই সমীকরণের গ্রাফ। এস হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে সময়। তাহলে এখানে তোমার যদি এক্স ওয়াই দিয়ে চিন্তা করো, এতক্ষণ ধরে আমরা এক্স ওয়াই দিয়ে চিন্তা করছিলাম, তাহলে এখানে তোমার এক্স মানে হচ্ছে টি আর ওয়াই মানে হচ্ছে তোমার এস। বুঝতে পারছো? এবার বস্তুটার সরণ বা অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে এইভাবে এই ফাংশন অনুযায়ী পরিবর্তিত হয়। কেমন? তাহলে তুমি যদি কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুটা, ধরো এই বিন্দুতে সময়ের মান, সময়টা হচ্ছে 2 সেকেন্ড। এবার এই 2 সেকেন্ডে 2 সেকেন্ড সময় যখন, ওই সময় বস্তুটার যদি বেগ জানতে চাও, বেগ, তাহলে তুমি কি করবে? আমরা জানি বেগ মানে কি, বলো? বেগ মানে হচ্ছে এস বাই টি, ছোটোবেলা থেকে শিখে আসছো তাই না? বেগ বলো বা দ্রুতি বলো, বেগের মান বলো, আমরা এখানে ভেক্টর হিসেবে ট্রিট করছি না, ওগুলো আলোচনা পরে হবে। তো দ্রুতি যদি বের করতে চাও তাহলে তুমি এস বাই টি করবে, তাই না? এবার এস বাই টি করলে দ্রুতি বের হয় ঠিকই, কিন্তু কি বের হয় জানো? গড় দ্রুতি। কেন? ধরো একটা বস্তু, সে সময় দূরত্ব সম্পর্ক এরকম এস ইকুয়াল টু 2t, যেমন ওয়াই ইকুয়াল টু 2x ছিল এরকম। তাহলে তার গ্রাফটা কীরকম? এই হচ্ছে টি অক্ষ, এই হচ্ছে এস অক্ষ, এটা হচ্ছে তার গ্রাফ, ঠিক কি না? ধরো টি এর মান যখন 1, তখন এস কত? 2। টি এর মান যখন 2, তখন এস কত? 4। 3, এস কত? 6। টি এর মান 4, এস কত? 8। ওকে, তো তুমি যে কোনো বিন্দু, ধরো এই বিন্দুটা, এই বিন্দুটার যদি নতি বের করো, নতি এম ট্যান থিটা কত করবে? এই দূরত্ব বা এই দূরত্ব করলেই হয়ে যাবে। এই যে থিটা, এই দূরত্ব কত? 4 গ্রাফে, আর এটা 2, দ্যাট মিনস ইকুয়াল টু 2। এবার এটাকে আমি কি বলছি? এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই, ট্যান থিটা মানে কি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে এটা আসলে তুমি কি বের করলে?
আসলে তুমি এটা করলে ডেল্টা এস বাই ডেল্টা টি, ঠিক কিনা? এবার ভাবো ডেল্টা এস বাই ডেল্টা টি মানে কি, ফিজিক্যালি এটার কি মিনিং? একটা দূরত্বকে তুমি সময় দিয়ে ভাগ করলে, তাহলে এটা কি বেরোবে? বেগ বেরোবে, দ্রুতি বেরোবে, ঠিক কিনা? দূরত্ব যদি হয় দ্রুতি বেরোবে, তাহলে দ্রুতি বেরোলো। কিন্তু এই দ্রুতিটা গড় দ্রুতি, এটা কিন্তু ভি অ্যাভারেজ। কোন সময়কার গড় দ্রুতি? ডিউরিং দ্য ইন্টারভাল 0 to 2 সেকেন্ড। কারণ তুমি 0 to 2 এর মধ্যে মানগুলো নিয়েছো, দেখো একটা মান নিয়েছো 0, আরেকটা মান নিয়েছো 2 সেকেন্ডের মানটা। ডেল্টা এস যেটা নিয়েছো সেটা কি করেছো তুমি? নিয়েছো তুমি 4 - 0, আর ডেল্টা টি যেটা সেটা তুমি নিয়েছো 2 - 0, তাই না? তাহলে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে এই বস্তুটির, যে বস্তুটির এটা লেখচিত্র, তার গড় দ্রুতি হচ্ছে এইটা, এই যে 2 মিটার পার সেকেন্ড। এইবার ধরো বস্তুটার সময় দূরত্ব লেখচিত্র এরকম, সময় দূরত্ব সম্পর্কটা এরকম, তো তার লেখচিত্র এরকম হবে। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু ওর বেগ কিন্তু ধ্রুবক নয়, এর বেগ কিন্তু ধ্রুবক। দেখো তুমি যে কোনোখানে বের করো, এই সময় বের করো, এই সময় বের করো, বা এই সময় থেকে এই সময়ের মধ্যে বের করো, যে কোনো বিন্দুতে তুমি দ্রুতি বের করো, যে কোনো দুটি বিন্দুর মধ্যে গড় দ্রুতি বের করো, এই গ্রাফে সেম আসবে, হুইচ ইজ 2। ওকে, কিন্তু এই গ্রাফে কি সেম আসবে? আসবে না। তার কারণ একটু আগে আমরা দেখেছি এই গ্রাফের এ বিন্দুর নতি আর বি বিন্দুর নতি আলাদা। তার মানে নতি মানে এই গ্রাফের নতি মানে কি বোঝায়? নতি মানে এসটি গ্রাফের নতি মানে কি বোঝায়? দ্রুতি। তাহলে এই গ্রাফে কিন্তু বা এই বস্তুটার কিন্তু এ বিন্দুর দ্রুতি আর বি বিন্দুর দ্রুতি সমান না, আলাদা। তাহলে এ বিন্দুর দ্রুতি আর বি বিন্দুর দ্রুতি যেহেতু সমান না, তাহলে যে কোনো একটা বিন্দুর যখন আমরা বের করব তখন কি করতে হবে? একটু আগে শিখলাম আমরা, ধরো এ বিন্দুর দ্রুতি বের করব, তাহলে আমাকে করতে হবে ডিএস ডিটি। ওকে, তো এবার এই ডিএস ডিটি যখন করব তখন এটা ম্যাথমেটিক্যাল মানে ক্যালকুলাসের যে রুল, সেই রুল অনুযায়ী এটাকে এইভাবে লিখতে হবে, ডিএস মানে তোমার টি স্কোয়ার, এই যে ডিটি। এবার এটা যখন এর উপরে অপারেট করবে, এই অপারেশন কিভাবে হয় তার রুল আছে, রুলগুলো আমি একটু পরে বলছি। তাহলে এটা একটা রেজাল্ট দেবে, সেই রেজাল্টটা হবে 2t। এবার তুমি কোথায় বের করছো ডিএসডিটিটা? অ্যাট পয়েন্টে। তুমি এ পয়েন্টের দ্রুতি বের করছো, ভিএ হচ্ছে ডিএসডিটি অ্যাট টি ইকুয়াল টু 2, এইভাবে লিখতে হয়। তাহলে এবার তুমি অ্যাট টি ইকুয়াল টু 2 যখন এটাতে বসাবে, তখন তোমার এটা কত দাঁড়াবে? 2 × 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? সিমিলারলি তুমি যদি বি পয়েন্টে বের করতে চাও, ধরো বি পয়েন্টের যে টাইমটা এটা মনে করো 5 সেকেন্ড, তাহলে বি পয়েন্টের দ্রুতি পাবে। যে পয়েন্টের এই টাইমের ভ্যালুটা যেটা পুট করবে তুমি, প্রথমে তুমি ডিএসডিটি বের করলে, ডিএসডিটি বের করার পর ডিএসডিটি বের করলে এটা একটা জেনারেল ভ্যালু পাওয়া যাবে, যেমন এখানে পেয়েছিলাম আমরা 2t। এরপরে যে পয়েন্টে তোমাকে ডিএসডিটি বের করতে হবে সেই পয়েন্টটার টি এর ভ্যালুটা ওখানে পুট করে দাও। ওকে, তাহলে ওই পয়েন্টের ডিএসডিটি পেলে, তার মানে এটা তাৎক্ষণিক, কোনো মুহূর্তের, তার মানে এই মুহূর্তের নতি এটা, এই যে বের করলাম আমরা, এটা হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের নতি, যার ফিজিক্যাল মিনিং হচ্ছে, যেহেতু এটা এসটি গ্রাফ, সুতরাং এসটি গ্রাফে নতি মানে হচ্ছে দ্রুতি, এবং এটা একটা মুহূর্তের দ্রুতি, তাই এটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। বোঝা গেল? তো এই যে রেট অফ চেঞ্জ অফ সাম কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু সাম আদার কোয়ান্টিটি, এগুলো কিন্তু ফিজিক্সে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রেট অফ চেঞ্জগুলো ফিজিক্সে সব নতুন নতুন রাশি। ওকে, তো যেটা বলছিলাম যে এই যে রেট অফ চেঞ্জগুলো, এই রেট অফ চেঞ্জগুলো কিন্তু ফিজিক্সে ডিফারেন্ট রাশিকে সূচিত করে। যেমন এইমাত্র যেটা শিখলাম সেটা হচ্ছে ডিএস ডিটি, এটা যে রাশিকে সূচিত করে সেটা হচ্ছে ভি, সেটাকে আমরা স্পিড বলি, ভেলোসিটিও বলি। ওকে, এরকম আরও অনেক আছে, যেমন ডিভিডিটি। ডিভিডিটি মানে কি? ডিভিডিটি মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এটাও তোমাদের পরিচিত, এটাকে বলে ত্বরণ, অ্যাক্সেলারেশন ফিজিক্সে। আচ্ছা, যেমন আরেকটা বলি, যেমন ধরো ডিপিডিটি। ডিপিডিটিটা কি? ডিপিডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, এটাকে বলে ফিজিক্সে বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ওকে, প্রচুর আছে এরকম। তারপরে ধরো ডিএলডিটি, এটাকে বলে টর্ক, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। ওকে,
যেমন আছে আরও অনেক আছে, যেমন ধরো ডি থিটা ডিএক্স, এতক্ষণ সব টি দিয়ে লিখলাম। ওকে, এগুলো সময়, কিন্তু সময়ের সাপেক্ষে সরণের হার বেগ, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার ত্বরণ, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার বল, সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্ক। এটা হচ্ছে দূরত্বের সাথে তাপমাত্রার পরিবর্তনের হার, এটাকে বলে টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট, তাপমাত্রার নতিমাত্রা। কেমন? এরকম ফিজিক্সে প্রচুর আছে, অর্থাৎ সমস্ত এই যে ডিওয়াই ডিএক্স টাইপের যে রাশিগুলো, এগুলো কিন্তু ফিজিক্সে ইম্পর্টেন্ট নতুন রাশিকে সূচিত করে। তো ওই রাশিগুলো যখন আমরা হিসাব করতে যাব, ওই রাশিগুলোর মান নির্ণয় করতে চেষ্টা করব কোনো মুহূর্তে, তখন আমাদের কিন্তু এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে। এই পদ্ধতিটা হচ্ছে এই যে আমাদের কিন্তু যেভাবে এই যে ডিওয়াই ডিএক্স বের করা বা ডিএসডিটি বা ডিপিডিটি বা ডিএফ যা খুশি, মানে এই টাইপের ডেরিভেটিভ বের করা, এই জিনিসটা বের করার কিন্তু নির্দিষ্ট রুল আছে, সেই রুল অনুযায়ী আমাকে বের করতে হবে। তো এই চ্যাপ্টারটা যে আমরা আলোচনা করছি, এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে আলোচনা করছি, তার উদ্দেশ্যটা একটু বুঝবে যে আমি কেন করতে যাচ্ছি। তার কারণ আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা যেটা শিখবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এই ডিওয়াই ডিএক্সটা কী করে হিসাব করতে হয়। ওকে, ডিওয়াই ডিএক্স এর হিসাব যেমন আমি এখানে একটা করেছি, দেখো ডিএস ডিটি করেছি, ডিডিটি অফ টি স্কোয়ার করেছিলাম, তাই না? কত রেজাল্ট হয়েছে? 2t। এবার তোমাদের কাছে তো এটা নিশ্চয়ই আশ্চর্য লাগছে, তোমরা যদি না জানো, রুলটা তো তোমরা এখনও জানো না, তাই না? যে এটা কী করে হলো, টি স্কোয়ারটা 2t কী করে হয়ে গেল। তো সেইটাই আমাদের শিখতে হবে। অর্থাৎ এই ফাংশনটার উপরে, এই ফাংশনটা বিভিন্ন রকম হতে পারে, তাই না? ফাংশন বিভিন্ন রকম হয়, অ্যালজেব্রিক ফাংশন হয়, ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়, ইনভার্স ফাংশন হয়, লগারিদমিক ফাংশন হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন হয়। তো বিভিন্ন রকম ফাংশনের ক্ষেত্রে কিন্তু এই ডিওয়াই ডিএক্স বের করার যে রুলগুলো আলাদা আলাদা রুল আছে। সেই রুলগুলো আমি দিয়ে দেব, তোমাদের বইতেও দেওয়া আছে লিস্ট করে। সেই রুলগুলো আমাদের একটু শিখতে হবে এবং সব ধরনের ফাংশন নিয়ে দুই একটা এক্সাম্পল নিয়ে আমাদের করে করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে যে কী করে ডিওয়াই ডিএক্সটা হিসাব করতে হয়, মানে ক্যালকুলেশনটা কীভাবে হয়, প্রসেসটা কী। ওকে, এখানে যেমন আমি একটা ছোট্ট করেছি, তো এটা কী রুলে হয়েছে আমি একটু পরে বলছি, তো বুঝে যাবো, এটা একদম সিম্পলেস্ট। ওকে, তো আমরা কিন্তু এইটাই শিখবো। হ্যাঁ, তো তার আগে আমি যে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা কি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ডিওয়াই ডিএক্স এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। ডিওয়াই ডিএক্স এর ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি আবার বলছি, ভালো করে শুনবে। ডিওয়াই ডিএক্স এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যেটা হচ্ছে একটি রাশির সাপেক্ষে আরেকটি রাশির পরিবর্তনের হারকে সূচিত করে। ওকে, কোনো বিন্দুতে একটা রাশির পরিবর্তন করলে আরেকটা রাশি বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে, সব সময় সমহারে পরিবর্তিত হতে পারে, অসমহারেও পরিবর্তিত হতে পারে। যেমন এই ক্ষেত্রে সময় বাড়ছে, সরণও বাড়ছে সমহারে কেন? দেখো তুমি 1 সেকেন্ডে কত করে বাড়ছে সরণ? 2 মিটার করে। এই যে 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 4 হলো, 2 থেকে 3 হচ্ছে, 4 থেকে 6 হলো, 3 থেকে 4 হচ্ছে, 6 থেকে 8 হলো। তার মানে টি এর সাথে এস সমহারে বাড়ছে। সমহারে বাড়লে কোনো সমস্যা নেই, যে কোনো দুটো মান নিয়ে তুমি ডিভাইড করে দাও। দুটো মান মানে যে কোনো দুটো পয়েন্ট নাও, তার কারেসপন্ডিং এস আর টি এর ভ্যালুগুলো জেনে নাও, তারপরে তুমি ডেল্টা এস বাই ডেল্টা টি করে দাও, বেরিয়ে যাবে যে ডিওয়াই ডিএক্স বলো বা ডিএস ডিটি বলো, এখানে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু নতি বের করতে গেলে, গ্রাফের নতি বের করতে গেলে বা টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার বের করতে গেলে আমাকে এই রুল ফলো করার, এই জিনিস বের করার কোনো দরকার নেই এই গ্রাফে। কেন বুঝতে পারছো? তার কারণ তুমি এটা নতি, তো এটা মানে কি নতি তো, তাই না? তাহলে এটা নতি তো তুমি সরাসরি বের করতে পারো না। তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো, করে নিয়ে তাদের টি এর মান এস এর মান জেনে নাও, ডেল্টা এস বাই ডেল্টা টি করো, বেরিয়ে গেল, শেষ। সব থেকে ইজি হচ্ছে একটা পয়েন্ট মূলবিন্দু নাও। যেমন আমি যদি এই গ্রাফের নতি এই বিন্দুতে বের করতে চাই, এই বিন্দুতে, তাহলে কত নিব? এই মানটা নিব ওয়াই এর 6, আর এই মানটা নিব এক্স এর 3, 6/3 মানে 2।
তুমি যদি এই বিন্দুতে বের করতে চাও তাহলে এই মানটা নাও 8 আর এটা নাও 4, 8/4 2। ওকে, তো এই গ্রাফের ক্ষেত্রে নতি বের করা বা রেট অফ চেঞ্জ বের করা, তার জন্য dydx এর কোনো প্রয়োজন নেই, করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু প্রয়োজন নেই, তাই না? কিন্তু যদি ভ্যারিয়েশনটা এরকম হয়, অর্থাৎ টি এর সাথে এস এইভাবে পরিবর্তিত হয়, সরল রৈখিক যখনই হবে না, তার মানে বিভিন্ন বিন্দুর নতি বিভিন্ন, তার মানে বিভিন্ন বিন্দুতে টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার বিভিন্ন, নতি মানে কি পরিবর্তনের হার। তো বিভিন্ন বিন্দুতে যেহেতু গ্রাফটা বিভিন্ন রকম কোণ উৎপন্ন করছে, দেখো এখানে এই যে θ2, এই যে θ1, তার মানে রেট অফ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু এক্স এটা ডিফারেন্ট বিন্দুতে কিন্তু ডিফারেন্ট। তো এই সমস্ত ক্ষেত্রে যখন গ্রাফটা সরলরৈখিক হবে না, অথবা রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে, সেই ক্ষেত্রে আমরা কি করে করব, তখন আমাদের dydx করতে হবে। বুঝতে পারছো? ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে, যেমন এখানে ফাংশনটা t² ছিল, এবার ওই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে, এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলে। এই ddx যে এটাকে বলে অপারেটর, এটা ডিফারেন্সিয়াল অপারেটর। হ্যাঁ, তো এটা যখন এই ফাংশনটার উপরে অপারেট করবে, এটা অপারেটরটা যখন এই ফাংশনটার উপরে অপারেট করবে তখন একটা রেজাল্ট দেবে, যেমন এখানে দিয়েছে 2t। এবার ফাংশন কি হলে কি রেজাল্ট দিবে তার রুল আছে, সেই রুলগুলো আমরা শিখব। বুঝতে পারছো? এটা যদি t² না থেকে t³ থাকতো তাহলে এই রেজাল্টটা হতো 3t²। বুঝতে পেরেছো? তাহলে অনুমান করতেই পারছো, তার মানে রুল আছে, নিশ্চয়ই কোনো রুল অনুযায়ী হচ্ছে। তো সেই রুলগুলো আমরা শিখব। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে অ্যাকচুয়ালি এই ডেরিভেটিভ জিনিসটা কি এবং কেন ফিজিক্সে এটা দরকার। কারণ ফিজিক্সে এইরকম রাশি প্রচুর আছে, যেমন আমি এই পৃষ্ঠায় দেখালাম, এরকম প্রচুর আছে। আমার যে কয়টা এই মুহূর্তে মনে পড়লো আমি লিখলাম, এরকম প্রচুর আছে যেগুলোকে আমাদের হিসাব করতে হয়। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ মানে কোনো মুহূর্তের, বা তাৎক্ষণিক বল, তো এগুলো কিন্তু আমাদের বের করতে হবে বিভিন্ন সময়ে, সারা যতদিন ফিজিক্স পড়বে সব জায়গায়। তো তখন আমাদের ওই ডেরিভেটিভের রুলগুলো লাগবে। বুঝেছো ব্যাপারটা? ওকে, তো চলো এবার রুলগুলো শিখি। ওকে, তাহলে আমরা ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি কি বের হয় বা এর ফিজিক্যাল মিনিং কি, সেটা এতক্ষণ ধরে আমরা বোঝার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি জিনিসটা কি। এবার যেটা করব সেটা হচ্ছে ডেরিভেটিভ কিভাবে করতে হয়, অর্থাৎ কীরকম ফাংশন থাকলে কি রুল, অ্যালজেব্রিক ফাংশন থাকলে কি রুল, ট্রিগোনোমেট্রিক থাকলে কি রুল, লগারিদমিক থাকলে কি রুল, এক্সপোনেনশিয়াল থাকলে কি রুল, আমরা রুলসগুলো শিখবো এবার। ওকে ওকে, চলো স্টার্ট করি। তো ফার্স্ট আমি যে দুটো বা তিনটে ডেরিভেটিভ ওখানে করলাম বা মুখে বললাম, সেগুলো যে রুলে হয়েছিল সেই রুলটাই সবার আগে বলি। হ্যাঁ, যদি এরকম থাকে, ধরো y = x⁴n, এবার তুমি যদি dy/dx করো, দ্যাট মিনস ইট ইজ ddx অফ x⁴n বের করছো তুমি, এটার রেজাল্ট হবে n x⁴n-1, n x⁴n-1। এখানে n হচ্ছে যে কোনো সংখ্যা, ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, হোয়াট এভার। তো এই রুলটাই কিন্তু আমরা ওখানে অ্যাপ্লাই করেছিলাম। যেমন ধরো এই রুল দিয়ে আমি ওখানে কিসের ডেরিভেটিভ করছিলাম, একটা করেছিলাম t² বোধহয় ডেরিভেটিভ করেছিলাম কিনা মনে নেই, যাই হোক t² যদি করি তাহলে এই রুল অনুযায়ী কত হবে, 2t। দেখো n মানে 2 সামনে আসবে, x⁴n-1, তার মানে এখানে হবে t⁴2-1, দ্যাট ইজ 1। যদি তুমি করো ddx অফ, মনে করো x⁵, তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল দ্য অ্যান্সার উইল বি 5x⁴। আশা করি বুঝতে পেরেছো, এমন কিছু ব্যাপারই নয়। হ্যাঁ, পাওয়ারটা সামনে আসবে আর এই ভ্যারিয়েবলটার পাওয়ার 1 কমে যাবে। যদি এরকম থাকে, ধরো ddx অফ 1/x², বলো কত হবে,
এটাকে কি লেখা যায়? ddx of x to the power minus 2 লেখা যায়। So according to this rule, it will be minus 2 x to the power minus 2 minus 1. That is equal to minus 2 by x cube. x to the power minus 2 minus 1 মানে x to the power minus 3, নিচে নিয়ে গেলে প্লাস 3। তো এইভাবে আমরা এই রুলটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওকে, সেকেন্ড যে রুলটার কথা বলবো সেটা হচ্ছে ddx অফ কনস্ট্যান্ট, অর্থাৎ y ইকুয়াল টু এখানে c আছে, c হচ্ছে একটি ধ্রুবক, এটা x এর উপরে ডিপেন্ডেন্ট নয়, মানে c হচ্ছে এমন একটি রাশি যেটা x এর উপর নির্ভর করে না। বুঝতে পেরেছ? সেই ক্ষেত্রে তুমি যদি x এর সাপেক্ষে ওর পরিবর্তনের হার বের করো, কত আসবে? ন্যাচারালি আমরা বলতে পারি, এটা আমাদের সিম্পল লজিক থেকেই আমরা বলতে পারি ইট উইল বি 0। কথা বুঝতে পেরেছ? অর্থাৎ c একটি এমন রাশি যার সাথে x এর কোনো সম্পর্কই নেই, তার মানে x এর বিচারে c হচ্ছে ধ্রুবক, ঠিক কিনা? তাহলে x কে পরিবর্তন করলে c পরিবর্তন হবে না, তার মানে পরিবর্তনের হার কত? আমরা ddx অফ এনিথিং যেটা যখন করি, এটার মানে কি? x এর সাপেক্ষে ওই রাশিটার পরিবর্তনের হার, তাই না? তো যার পরিবর্তন হচ্ছে না তার পরিবর্তনের হার কত? অবভিয়াসলি 0। সো এটাও কিন্তু একটা রুল, এটাও রুল হিসাবে মনে রাখবে। ওকে, নেক্সট ধরো এরকম আছে, ধরো y ইকুয়াল টু আছে, আমি একদম এক্সাম্পল দিয়েই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম আছে 6x টু দি পাওয়ার 5, কেমন? এবার তুমি যদি dy dx বের করতে চাও তাহলে কি হবে? তাহলে লিখতে হবে তোমাকে ddx অফ 6x টু দি পাওয়ার 5। এবার শুধু x টু দি পাওয়ার 5 থাকলে কি হতো সেটা কিন্তু আমরা জানি, এই যে করেছি এখানে, কিন্তু সামনে একটা 6 আছে, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। তো এই ধ্রুবকটা থাকলে তোমাদের নিয়ম হচ্ছে এটা আনচেঞ্জড থাকবে, 6 এর মতোই থাকবে। তোমাকে ddx করতে হবে কার? শুধু x এর ফাংশনটা, অর্থাৎ x টু দি পাওয়ার 5 এর। সো ইট উইল বি 6 ইন্টু 5x টু দি পাওয়ার 4 উইচ ইজ আলটিমেটলি 30x টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছ? ওকে, এবার চলে আসি নেক্সট রুলে। ধরো এরকম আছে y ইকুয়াল টু 5x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4। এটা একটা ফাংশন y এর, মানে y ইজ এ ফাংশন অফ x এবং ফাংশনটা এইরকম দেখতে। তোমাকে dy dx বের করতে হবে। তো তুমি কি করবে? তুমি লিখবে এরকম d dx অফ পুরো ফাংশনটা 5x কিউব 2x স্কোয়ার মাইনাস 4। ওই পৃষ্ঠায় আমরা যা শিখলাম সেটা হচ্ছে শুধু যদি এটা থাকতো, বা শুধু যদি এটা থাকতো, বা শুধু যদি এটা থাকতো, আমরা করতে পারি, তাই না? রুল শিখে ফেলেছি। এটা কনস্ট্যান্ট, তো এটার ডেরিভেটিভ করলে 0 হবে। এটার কি করে করতে হয় তার রুলও জানি, এটাও সিমিলার, কিন্তু একসাথে আছে এটা, এটা প্লাস এটা মাইনাস এটা। তো তখন নিয়ম হচ্ছে যেগুলো সবারই ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করে দাও, বাস। মাঝখানে চিহ্ন যা আছে তাই থাকবে, তার মানে এটা হবে d dx অফ 2x স্কোয়ার মাইনাস d dx অফ 4। এটা কত হবে? আগের রুল অনুযায়ী 5 তো 5ই থাকবে, আর ওটা হবে 3x স্কোয়ার, এটা হবে 2 ইন্টু 2x, আর এটা হবে 0 কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে 15x স্কোয়ার প্লাস 4x। বুঝতে পেরেছো? তাহলে এখানে রুলটা আমি যেটা বললাম সেটা কি? রুলটা হচ্ছে যে এরকম যদি থাকে প্লাস মাইনাস দিয়ে একাধিক পদ যুক্ত, এরকম যদি ফাংশনটা হয়, বা যদি একাধিক ফাংশনই এরকম পরপরভাবে যুক্ত থাকে, এটাকে একটা আলাদা ফাংশন বলতে পারো, এটাকে একটা আলাদা ফাংশন বলতে পারো। তো এইভাবে যদি যুক্ত থাকে তাহলে পরে তোমাকে প্রত্যেকটা যদি প্লাস মাইনাস দিয়ে যুক্ত থাকে আর কি, সোজা কথা, এখানে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে, তাহলে প্রত্যেকটা ফাংশনের ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করতে হবে, মাঝখানে যা চিহ্ন আছে তাই থাকবে, বাস। দিস ইজ দ্য রুল। ওকে, আচ্ছা এবার আসি যদি এরকম থাকে, ধরো y ইজ এ
প্রোডাক্ট অফ টু ফাংশনস, হ্যাঁ, ইউ অ্যান্ড ভি। বোঝো একটু বিষয়টা কি। ওয়াই হচ্ছে দুটো অপেক্ষকের গুণ, দুটোই কিন্তু এক্স এর ফাংশন। ইউও এক্স এর ফাংশন মানে এক্স এর উপর নির্ভরশীল, ভিও এক্স এর উপর নির্ভরশীল। উদাহরণ দিলেই বুঝবে। তাহলে রুলটা হচ্ছে তুমি যখন ডিওয়াই ডিএক্স করবে তখন করতে হবে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। অর্থাৎ প্রথমে ইউকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করবে, প্রোডাক্ট ফর্মেই হবে মানে গুণ ফর্মে, প্লাস দিয়ে ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ গুণ ফর্মে। একটা এক্সাম্পল নেই, এখানে করি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। ধরো ওয়াই হচ্ছে এরকম আছে, আমি সিম্পল নিচ্ছি একদম, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। যদিও এটাকে কম্বাইন করে একটা ফাংশন তৈরি করেও করা যায়, এটা এক্স টু দি পাওয়ার 5 হবে, একবারে করে দাও। একবারে করলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমি সেটাও করি, ডিওয়াই ডিএক্স মানে এখানে হচ্ছে ডি ডি টু এক্স টু দি পাওয়ার 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4। এটা আমরা একটু আগেও করেছি, ঠিক না? কিন্তু আমরা এই রুল ফলো করেও করতে পারি। এই রুল ফলো করলে কি হবে দেখো, তাহলে আমার করতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, প্রথমে এটা ইউ ধরো তুমি, এটা ভি, এই যে ইউ, এই যে ভি, তাহলে এটা কনস্ট্যান্ট রাখো, এক্স স্কোয়ার আনচেঞ্জড, ডিডিএক্স অফ এক্স কিউব করো, ডিডিএক্স অফ এক্স কিউব, প্লাস এবার এক্স কিউবকে কনস্ট্যান্ট রাখো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করো। এবার রুল অনুযায়ী করো, এক্স স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু 2x, কত হলো দেখো, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 4, 5x টু দি পাওয়ার 4, সেম এসছে। তো আমরা এরকমভাবেও করতে পারতাম এটাকে, মানে এরকমভাবেও করতে পারতাম। যদিও এই ক্ষেত্রে অবশ্যই আমরা, যদি এরকম থাকে আর কি সোজা কথা, তাহলে অবশ্যই আমরা এরকম করব না, এটাই করব, কারণ এটা অনেক বড় হচ্ছে। তবে এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের এই প্রসেস ফলো করতেই হবে, মানে এই পদ্ধতিতেই করতে হবে। যেমন সেরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো ধরো এরকম একটা ফাংশন আছে y ইকুয়াল টু এক্স সাইন এক্স, এটা ডিওয়াই ডিএক্স বের করতে বললো। তো কি করবে এখানে, এই ক্ষেত্রে যে রুলটা আমরা শিখলাম ইউভি রুলটা, সেটাই অ্যাপ্লাই করতে হবে। তার কারণ এই ক্ষেত্রে যে ফাংশন দুটো আছে, দুটো দুই রকম ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। ফলে এই ক্ষেত্রে আর কোনো উপায় নেই, কারণ এটাকে তুমি মাল্টিপ্লাই করতে পারছো না, মাল্টিপ্লাই ফর্মেই আছে কিন্তু মাল্টিপ্লাই করে কোনো রেজাল্ট তো হচ্ছে না, এটাই রেজাল্ট। সো তোমাকে কিন্তু ওই রুল ফলো করতে হবে। যদিও ট্রিগোনোমেট্রিক ফাংশনের রুল আমরা এখনও শিখিনি, একটু পরেই আমি বলবো সেই রুলগুলো। তো এটা করতে গেলে মনে রাখবে ওই রুলটা ফলো করতে হবে। তার মানে তোমাকে কী করতে হবে, এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স। বুঝতে পারছো? এবার ডিডিএক্স অফ সাইন এক্স করলে কত হয় সেটা একটু পরে শিখবো, এখানে আমি লিখে দিচ্ছি। ডিডিএক্স অফ সাইন এক্স করলে হয় কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, প্লাস এখানে কত হবে বলো, সাইন এক্স তো থাকলোই, ডিডিএক্স অফ এক্স, এক্স টু দি পাওয়ার এন এর রুল ইউজ করো, পাওয়ার কত আছে এখানে 1, তাহলে 1 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1, বাস। তাহলে অ্যান্সার কত হলো, এক্স কস এক্স প্লাস সাইন এক্স। বোঝা গেল? তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ওই ইউভি রুলটা অ্যাপ্লাই করি। ওকে, এবার আরেকটা রুল বলি, সেটা হচ্ছে যদি ডিভাইড ফর্মে থাকে, ডিডিএক্স অফ, ধরো এরকম আছে ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি, আগের মতোই যেটা ইউ ইন্টু ভি ছিল, এটা আছে ইউ বাই ভি, ইউও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন। তাহলে এই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স করতে গেলে কি করতে পারো তুমি, এই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স করতে গেলে যে রুলটা, সেটা হচ্ছে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আবার বলছি কি, ভি ইন্টু ডিইউ ডিএক্স মানে নিচেরটা
আগে লিখবে, তারপরে উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ বাই নিচেরটার স্কোয়ার। একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল নিয়ে তারপর দেখাচ্ছি কী করে এটা করতে হয়। সাপোজ ওয়াই আছে এরকম, ওয়াই ইকুয়াল টু 9x⁵ ডিভাইডেড বাই x-3। এটা না দুই রকমভাবেই করা যায়, অর্থাৎ গুণের নিয়ম দিয়েও করা যাবে ইউ ইন্টু ভি, আবার ভাগের নিয়ম দিয়েও করা যাবে। তো আমরা ভাগের নিয়ম দিয়ে করি, যেহেতু এই নিয়মটা শিখলাম এই মুহূর্তে। তো দেখো কিভাবে করব এটা। dy dx ইকুয়াল টু ddx অফ দিস 9x⁵ বাই x-3। তো দেখো এই উপরেরটা তোমার ইউ, নিচেরটা ভি। রুল অ্যাপ্লাই করো। এবার একটু সংক্ষেপে করব, হ্যাঁ, যাতে এখানে হয়ে যায়, বোঝার চেষ্টা করবে। প্রথমে ভি, ভি মানে x-3, du dx, তার মানে এটার ডেরিভেটিভ। বলো এটার ডেরিভেটিভ কত হবে? রুল আমরা শিখে নিয়েছি। 9 আনচেঞ্জ থাকবে, 5 পাওয়ারটা সামনে আসবে, তাহলে 5 ইন্টু 9 হবে 45 x⁴, মাইনাস ইউ, ইউ মানে 9x⁵ ইন্টু ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স মানে নিচেরটা ডেরিভেটিভ। ভি মানে আমার নিচেরটা, তো নিচেরটা ডেরিভেটিভ কত হবে? নিচেরটা আছে x-3। তো এখানে ওই রুলটা অ্যাপ্লাই করো যে এটারও ডেরিভেটিভ এটারও ডেরিভেটিভ করতে হবে। তো এক্সের ডেরিভেটিভ করলে কত হবে বলো? 1 মাইনাস 3 এর ডেরিভেটিভ, 3 তো কনস্ট্যান্ট, 0। বোঝা গেল? দেখো একটু, এই যে ভি ইন্টু ডিউ ডিএক্স মানে এটার ডেরিভেটিভ করলে 45x⁴, মাইনাস ইউ, ইউ মানে 9x⁵ আনচেঞ্জড আছে, ইন্টু ডিভি ডিএক্স মানে নিচেরটার ডেরিভেটিভ। তো নিচেরটার ডেরিভেটিভ করলে এটার ডেরিভেটিভ 1, 3 এর ডেরিভেটিভ 0, শেষ, বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে নিচেরটার স্কোয়ার, তার মানে x-3 হোল স্কোয়ার। দিস ইজ দ্য রেজাল্ট। এটাকে সিম্পলিফাই করতে হবে, মানে একটু সরলীকরণ করলে যেটা আসবে সেটাই রেজাল্ট। বোঝা গেল কথা? ওকে, চলো এবার চলে যাই নেক্সট রুলে। ওকে, এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে এরকম, যে ধরো y ইকুয়াল টু এরকম আছে, ধরো 3x² প্লাস 2 তার হোল কিউব। আমি এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি, রুলটা তারপরে বলছি। রুলটা কি, এক্সাম্পলটা দেখলেই রুল বুঝে যাবে কি। তো এটার ডেরিভেটিভ কি করে করব? তো এটাকে এইভাবে করি আমরা, dy dx ইজ ইকুয়াল টু ddx অফ একটা কাজ করি, হ্যাঁ, এটাকে এরকম ধরি, 3x² প্লাস 2 ইকুয়াল টু কিছু একটা ধরে নেই, হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে ইউ। ওকে, এবার এটা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা যদি আমি ইউ ধরি তাহলে এটা ইউ কিউব দাঁড়াচ্ছে, তাই না? তো আমাকে তো ডিওয়াই ডিএক্স বের করতে হবে। আমরা এইভাবে করতে পারি এটাকে, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। একটু দেখো ব্যাপারটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স মানে আলটিমেটলি তো ডিওয়াই ডিএক্সই হলো, পরিষ্কার? তাহলে এখানে কি করব, ডি ডিইউ অফ ইউ কিউব, দেখো একটু, ইন্টু ডি ডিএক্স অফ ইউ, ইউ কাকে ধরেছিলাম? আচ্ছা, ইউ লিখে রাখি আপাতত, ক্লিয়ার? তাহলে ডি ডিইউ অফ ইউ কিউব মানে 3u², আর ডি ডিএক্স অফ ইউ মানে ডি ডিএক্স অফ 3x² প্লাস 2। ইউ মানে কত ধরেছিলাম? বসিয়ে দিই, 3x² প্লাস 2 হোল স্কোয়ার, ইন্টু এটার ডেরিভেটিভ করলে কত হবে বলো? এটারও ডেরিভেটিভ এটারও ডেরিভেটিভ, তো এটার করলে হবে 6x, আর 2 এর ডেরিভেটিভ 0। সো আলটিমেটলি কত হলো? 18x ইন্টু 3x² প্লাস 2 হোল স্কোয়ার। বুঝতে পারলে? আরেকবার বলতে হবে এটা,
এটাই একটুখানি জটিল, ডেরিভেটিভের আর কোনো জটিল কোনো সূত্র নেই। বিষয়টা হচ্ছে এইরকম যদি থাকে তাহলে পরে কি করবে, সিম্পল, একদম সিম্পলি বলে দিই। প্রথমে নর্মাল এক্স টু দি পাওয়ার এন এর যে ডেরিভেটিভ হয় ddx অফ এক্স টু দি পাওয়ার এন, ওই রুল অনুযায়ী এটার করে ফেলবে, মানে এই হোল জিনিসটাকে একটা জিনিস ধরে করে ফেলবে। এই দেখো করলাম, কি হলো, এটা পাওয়ার সামনে আসলো, আর এই জিনিসটা একটা জিনিস ধরো যেখানে আমরা ইউ ধরেছিলাম, 3x² + 2 হোল টু দি পাওয়ার 3 - 1 মানে 2 হয়ে গেল। এই পার্ট কমপ্লিট। এবার ভেতরেরটা ডেরিভেটিভ করে দাও, বাস। তো ভেতরেরটা ডেরিভেটিভ কত হবে, ddx অফ 3x² মানে 6x, ddx অফ 2 মানে 0। আশা করি বুঝতে পেরেছো, কয়েকটা প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। তো এটার জেনারেল রুল হিসাবে তোমরা এইভাবে মনে রাখতে পারো। আমি যেটা এটা বললাম, এই যে এই জিনিসটা মনে রাখবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপারটা। অঙ্ক করার সময় এটা দরকার পড়ে না। অঙ্ক করার সময় আমরা এটা করি ঠিকই, কিন্তু মানে এটা লেখার কোনো দরকার নেই। অঙ্ক করার সময় ডিরেক্ট তুমি এইটা যখন থাকবে না, তুমি যখন ডিওয়াই ডিএক্স করবে, ডিরেক্ট তুমি এই লাইনটা লিখবে, এই লাইনটা। বুঝতে পারছো? এগুলো কিচ্ছু করার দরকার নেই, ডিরেক্ট তুমি এই লাইনটা লিখবে, কারণ এটাই রুল। প্রথমে এটার ডেরিভেটিভ হবে, মানে এটাকে একটা সিঙ্গেল কোয়ান্টিটি ধরে ডেরিভেটিভ করে দিবা, তারপরে এর ভেতরে যেটা আছে সেটা ডেরিভেটিভ করবো, বাস। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকটা করে দেখানো যায়। ধরো y = এরকম আছে, ধরো y আছে হচ্ছে 5x³ প্লাস 2x² প্লাস 3, তার আবার আছে মনে করো হোল টু দি পাওয়ার 4। এবার এটা ডেরিভেটিভ করব, কি করব দেখো, একবারে করব। এবার আর এই ফান্ডামেন্টালের জায়গায় যাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা কেন করি আমরা তার সেটা দেখানোর জন্য আমি এই ফান্ডামেন্টাল জায়গাটা বলেছি, ওকে। এবার আমরা একবারে করব, হ্যাঁ দেখো কি করব, একবারে করব 4, আচ্ছা আগে এটা লিখে নিই, ddx অফ 5x³ প্লাস 2x² প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এবার দেখো কি করছি, 4 ইন্টু 5x³ প্লাস 2x² প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 ছিল, তাহলে 3 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক যেমন x টু দি পাওয়ার n এর হয়, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে কি হয়, n x টু দি পাওয়ার n - 1, তাই হলো। এই যে এইটা হচ্ছে তোমার পুরোটাকে আমি একটা কোয়ান্টিটি ধরেছি, তার পাওয়ার ছিল 4, তাহলে 4 সামনে আসলো, আর পুরো কোয়ান্টিটিটা আছে তার পাওয়ার 1 কমে গেল, ইনটু এবার ভেতরেরটার করতে হবে এই পুরোটা ডেরিভেটিভ। তো এটা ডেরিভেটিভ করলে এটারও করতে হবে, এটারও করতে হবে, এটারও করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ কত বলে দাও, 15x², এটার কত 4x, আর 3 এর কত 0। সো দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? ভেতরেরটা ডেরিভেটিভ করা তো কোনো ব্যাপার না, এটা আমাদের আগের রুল দিয়েই হবে, তাই না? আগের রুলে এক্স টু দি পাওয়ার n এর রুল বা এরকম প্লাস প্লাস থাকলে কি হয়, প্রত্যেকটার আলাদা আলাদা ডেরিভেটিভ করতে হয়, সেটাই করেছি। ওকে, ডান। আশা করি বুঝতে পেরেছো। আর কয়েকটা নিজেরা প্র্যাকটিস করলে পরিষ্কার হয়ে যাবে। ওকে ওকে, এবার আসি ট্রিগোনোমেট্রিক ফাংশনে। যদি y = sin x হয়, এটা অলরেডি আমার বলাই হয়ে গেছে, dy dx কত হবে, ddx অফ sin x = cos x। এটা cos x কিভাবে হয় সেটাই এই জায়গায় আমার বলার স্কোপ নেই, সেটা তোমরা ম্যাথমেটিক্সে শিখবে। আপাতত এটা মনে রাখবে। যদি y = cos x হয়, তাহলে dy dx = ddx অফ cos x, এটা রেজাল্ট হচ্ছে মাইনাস sin x। বোঝা গেল? আচ্ছা, আরও আছে। ওকে, এবার দেখো যদি এরকম থাকে y = tan x, তাহলে dy dx হবে ddx অফ tan x, এটা হয় sec² x। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, এবার একটু কমপ্লিকেটেডে যাই। ধরো এরকম আছে y = এই তিনটে তোমরা মনে রাখবে ফান্ডামেন্টাল, sin x, cos x, tan x। ওকে, এই তিনটেই লাগবে আপাতত।
বাকিগুলো তোমরা যখন শিখবে ম্যাথমেটিক্সে তখন তো শিখবেই। এর বাইরে আমাদের ফিজিক্সে মনে হয় না ক্লাস 11-এ আর কিছু লাগবে। তো ওয়াই ইকুয়াল টু মনে করো এরকম আছে সাইন এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে আবার ওই অ্যালজেব্রিক ফাংশনের যে রুলটা একটু আগে দেখালাম ওই রুলটা অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ তুমি যখন ডিওয়াই ডিএক্স করবে তাহলে তোমাকে ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার করতে হবে। তো এক্স স্কোয়ারটাকে তুমি ইউ ধরে নাও, তাহলে এটা করতে হবে ডিডিএক্স অফ সাইন ইউ, তাই না? ওয়ার তুমি ইউ ইকুয়াল টু কি ধরেছ? এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ সাইন ইউ কেমন করে করবে এখন? এটা করতে গেলে এরকম করতে হবে তোমাকে, ডি ডি ইউ অফ সাইন ইউ ইন্টু ডি ডিএক্স অফ ইউ, ঠিক যেমন অ্যালজেব্রিক ফাংশনে করেছিলাম। তাহলে এটার অ্যান্সার হবে কস ইউ ইন্টু ইন্টু ডি ডিএক্স অফ ইউ মানে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। কস ইউ মানে কস এক্স স্কোয়ার, আর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2x। 2xটাকে আগে লেখো, 2x cos x স্কোয়ার। তার মানে এই মাঝখানের এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, তুমি এইখান থেকে দেখো। তার মানে ডিওয়াই ডিএক্স তুমি যখন করবে তখন কি হবে বুঝতে পারছো? অর্থাৎ সাইন এক্স এর যা হয়, সাইন আছে তো এটা এক্স স্কোয়ার আছে, বাদ দাও, যা আছে এটা ভুলে যাও। সাইন আছে তাহলে কস হবে, কস এক্স স্কোয়ার, কস অফ দ্য সেম থিং, যা আছে তাই। তারপরে এবার ভেতরে কে আছে ওকে দেখো, এবার ওর ডেরিভেটিভ করে দাও, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, বাস। এরকম সাইন ফাংশন এরকম থাকতে পারে, কস থাকতে পারে, ট্যান থাকতে পারে, যাই থাকুক সব ক্ষেত্রে একই রুল। ওকে, যদি সাইনের পরবর্তী অংশটা অর্থাৎ থিটা পার্টটা বা কসের পরবর্তী অংশটা সেটা যদি আবার এক্সের ফাংশন হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সাইন কসের যে নর্মাল রুল অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে, তারপর যে পার্টটা আছে থিটা পার্টটা তার আরেকবার ডেরিভেটিভ হবে এক্সের রেসপেক্টে। ওকে, তো এই হচ্ছে, এবং এটা মাঝখানে মাল্টিপ্লাইড ফর্মে থাকবে অবশ্যই। তো এটা গেল। এবার আসি, আর দুটো রুল শুধু বলবো। একটা হচ্ছে লগ ফাংশন, ধরো y ইকুয়াল টু log x, দেন dy dx উইল বি 1/x, মনে রাখবে। আর ধরো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, দেন dy dx উইল অলসো বি e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xই হয়, পরিষ্কার? আর এই e টু দি পাওয়ার x বা log x, এই x এর জায়গায় যদি x এর কোনো ফাংশন থাকে, মানে যদি এরকম হয়, ধরো y ইকুয়াল টু log অফ ax প্লাস b আছে, ইন দ্যাট কেস কি হবে দেখিয়ে দিচ্ছি। dy dx যদি হয় করো তুমি, তাহলে এটা হবে হচ্ছে 1/ax প্লাস b ইন্টু a। কারণ এটাকে তুমি একটা ফাংশন ধরো ইউ ধরো, তাহলে তার যেটা করবে সেটা 1/u, তারপরে এর ভেতরেরটার আবার ডেরিভেটিভ করলে ax এর ডেরিভেটিভ a, b এর ডেরিভেটিভ 0, কারণ b কনস্ট্যান্ট x এর রেসপেক্টে। সেরকম e টু দি পাওয়ার যদি এরকম থাকে x প্লাস b, সেটার ক্ষেত্রেও একই রুল। বা ধরো e টু দি পাওয়ার x স্কোয়ার আছে, মনে করো এরকম আছে, এখানেই করি, ধরো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x স্কোয়ার, তাহলে dy dx কত হবে বলে দাও? e টু দি পাওয়ার x স্কোয়ার তো হচ্ছেই, কারণ e টু দি পাওয়ার হোয়াট এভার e টু দি পাওয়ার যা খুশি থাকুক তার ডেরিভেটিভ ওটাই হয়। কিন্তু এটা যেহেতু ইটসেলফ আবার x এর ফাংশন, সুতরাং এটার আবার করলে হবে 2x। সো দ্য অ্যান্সার উইল বি 2x e টু দি পাওয়ার x স্কোয়ার। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে মোটামুটি রুলস। তো এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে বইতে তোমাদের মানে ফিজিক্স বইতেই দেখবে এই চ্যাপ্টারটাতে ম্যাথমেটিক্যাল বেসিক ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল টুলস বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারেই কিছু এক্সারসাইজ আছে। সবগুলো রুলের জন্যই 2-3টে বা আরও বেশি অঙ্ক দেওয়া আছে ছোট ছোট। তো সেগুলোকে সলভ করার চেষ্টা করবে বাড়িতে, তাহলে দেখবে তোমাদের মোটামুটি হাতে চলে আসবে ব্যাপারটা। এরপরে যখন আমরা ফিজিক্সে এরকম ধরনের ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে তখন আর তোমাদের ভয় লাগবে না। অ্যাকচুয়ালি প্রথম প্রথম এগুলো দেখলে একটু ভয় লাগে, তো এটা দেখবে এমন কোনো জিনিসই না, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ,
তো তোমরা প্র্যাকটিসগুলো করে নেবে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট যে টপিক, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, চলো তো শুরু করছি ইন্টিগ্রাল ক্যালকুলাস। অনেক বড় টপিক, আমরা খুব সংক্ষেপে খুব বেসিক কয়েকটা রুল শুধু শিখব এবং ইন্টিগ্রেশনের মিনিংটা কি সেটা প্রথমে জানব, যে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কখন আমাদের করতে হয়, ফিজিক্সে কোন কাজে এটা দরকার হয়, এবং কিছু বেসিক রুল শিখব। দুই একটা ইন্টিগ্রেশন করে আমরা দেখব যে কিভাবে করতে হয়। ওকে, তো চলো, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমি ওই ফাংশনটাই আবার নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যার গ্রাফ হচ্ছে এইরকম হয়, তাই না, এই কোয়াড্রেন্টে। এবার ধরো এক্স অক্ষের উপরে আমি দুটো বিন্দু নিলাম, দিস ইজ এক্স ইকুয়াল টু এ অ্যান্ড দিস ইজ এক্স ইকুয়াল টু বি। এক্স ইকুয়াল টু এ পয়েন্ট থেকে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানলাম এবং দ্বিতীয় পয়েন্ট যেটা এক্স ইকুয়াল টু বি সেখান থেকেও টানলাম। ধরো এরা গ্রাফকে এ এবং বি বিন্দুতে টাচ করলো। ওকে, এবার ধরো আমার এই মাঝখানের যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই বিন্দু দুটোর নাম দিই। ধরো এই বিন্দুটার নাম দিলাম আমি সি, এই বিন্দুটার নাম দিলাম ডি। এ বি সি ডি এই এরিয়াটা আমরা হিসাব করতে চাই। ওকে, এবার তোমাদের প্রশ্ন করতে পারো যে এটা কেন হিসাব করতে চাইবো। আপাতত এইটুকুই শোনো, যে মনে করো আমার এই এরিয়াটা লাগবে, আমি হিসাব করতে চাই। তো তোমার কি কোনো ফর্মুলা জানা আছে, বা আমাদের কি কোনো ফর্মুলা জানা আছে এই ধরনের এরিয়া বের করার জন্য? অ্যান্সার ইজ নো, কারণ এটা কোনো জ্যামিতিক শেপই না। আমরা জ্যামিতিক শেপ হলে তার এরিয়া বের করতে জানি, তাদের বিভিন্ন রুলস আছে। যেমন ট্রায়াঙ্গেল হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করা যায়, ট্র্যাপিজিয়ামের রুল আছে, তোমার আয়তক্ষেত্রের আছে, বর্গক্ষেত্রের আছে, বা সার্কেল হলে সার্কেল হোক, সেমি সার্কেল হোক, আমরা বের করতে পারি, তাই না? কিন্তু এটা কি বের করা যাবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, এটা বের করা যাবে। এটা বের করতে গেলে যার মানে সাহায্য লাগবে আমাদের, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। সেই প্রসেসটাই আমরা শিখব, যে এই এরিয়াটা আমরা কি করে হিসাব করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তার সঙ্গে আমি এটাও বলি, আমি প্রথম দিন থেকেই এই দুটো ফাংশন নিয়েই কাজ করছি, তাই না? ওয়াই ইকুয়াল টু 2x, ধরো ওয়াই ইকুয়াল টু 2x ফাংশনটা কীরকম ছিল? এরকম ছিল। এবার তোমাকে যদি বলা হয় যে ধরো এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, এবার তোমাকে যদি বলি বলো তো এই এরিয়াটা কত, এবার কিন্তু তুমি পারতে। এটা কিন্তু ইজি। কেন পারতে? কারণ এই বিন্দুর ওয়াই এর মান যেটা সেটা তুমি জানো, এই বিন্দুর ওয়াই এর মান যেটা সেটাও তুমি জানো, এই যে এটা জানো না? তার মানে এই লেন্থ দুটো জানা, এই দূরত্বটাও জানো, এই দূরত্বটা হচ্ছে বি মাইনাস এ। তো এটা তো একটা ট্র্যাপিজিয়াম শেপ, ঠিক কি না? তো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য জানো এবং ওদের মধ্যবর্তী দূরত্ব জানো, সুতরাং এটা বের করা তো কোনো ব্যাপারই না, ট্র্যাপিজিয়ামের রুল দিয়ে বের করা যাবে। যদি তাও না পারো, তাহলে এটাকে ত্রিভুজ আর আয়তক্ষেত্র করে নাও। এই যে উপরেরটা হচ্ছে ত্রিভুজ, নিচেরটা আয়তক্ষেত্র। তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কোথা থেকে পাবে? এটা ধরো y2, এটা ধরো y1, y2 মাইনাস y1 করো, এই যে উচ্চতা তোমার ডেল্টা y। আর ভূমি হচ্ছে x2 মাইনাস x1, বা আমার এই ক্ষেত্রে b মাইনাস এ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো, হয়ে গেল। আর নিচে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে দৈর্ঘ্য হচ্ছে b মাইনাস এ বা ডেল্টা x, যাই বলো এটাকে, আর প্রস্থ হচ্ছে তোমার এইটা, দ্যাট ইজ y1। দুটাকে যোগ করে দাও, হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে যদি লাইনটা কার্ভ হয়। এবার আমি কিন্তু এরিয়াটা বের করতে পারবো না, আমাদের কাছে কোনো সূত্র নেই। তো এইটা বের করার জন্যই ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্ম। ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে আমরা এই এরিয়াটা বের করতে পারি। বুঝতে পারছো কিভাবে? দেখো, আমরা এই এরিয়াটাকে
কতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে ভাগ করে নিলাম। আয়তক্ষেত্র কেন বললাম, তোমার হয়তো মনে লাগছে না, যেটা মনে হচ্ছে না যেটা আয়তক্ষেত্র। দেখো এটা একটা আয়তক্ষেত্র, এইটুকু, আমার পেনের দিকে তাকাও, এটাও একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, তাই না? এবার আমরা এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যদি হিসাব করি, টোটাল ক্ষেত্রফল, প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেমন যে কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমি জানতে চাই, বলো তো কত হবে? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল জানতে গেলে আমাকে এই দৈর্ঘ্যটা জানতে হবে এবং এই দৈর্ঘ্যটা জানতে হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ। তো এটা কত? এটা হচ্ছে এই বিন্দুতে ওয়াই এর মান। কোথা থেকে পাবো সেটা? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আমাদের ফাংশন। ধরলাম এটা ওয়াই, কিছু একটা তো হবে, এক্স এর মানটা এখানে বসালে পরে কিছু একটা মান পাবো, তাহলে এটা ওয়াই ধরলাম আমি। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই যে আমি শেড করে দিচ্ছি একটু দেখো, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? ওয়াই ইন্টু প্রস্থ। তো প্রস্থ মানে কি? প্রস্থ মানে হচ্ছে দুটো এক্সের পার্থক্য। একটু ভালো করে দেখো, এটা তো এক্স অক্ষ, তো এই বিন্দুর এক্সের একটা মান আছে, এই বিন্দুর এক্সের একটা মান আছে, এই দুটো এক্সের পার্থক্য, তার মানে এটাকে আমি ডেল্টা এক্স বলতে পারি। তাহলে ওয়াই ইন্টু ডেল্টা এক্স হচ্ছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। ওকে, এনি কনফিউশন? সিমিলারলি তার পাশেরটা, তার পাশেরটা, তার পাশেরটা, তার আগেরটা, এটা 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 সবই এইভাবেই বেরোবে, প্রত্যেকটার ওয়াই ইন্টু ডেল্টা এক্স। বুঝতে পারছো? কিন্তু তুমি এবার প্রশ্ন করতে পারো যে এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল আমরা বের করলাম ঠিকই, তারপরে এদেরকে যোগ করে দিলাম, সব ঠিক আছে, তাতে কি এক্স্যাক্ট ক্ষেত্রফল পাওয়া যাবে? দ্য অ্যান্সার ইজ নো। কেন? কারণ এই দেখো এই মাঝখানে এই যে এই জায়গাগুলো গ্যাপ পড়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে আমি এই জায়গাটা যদি একটু জুম করি তাহলে এরকম হয়েছে ব্যাপারটা। আমরা এই এই হচ্ছে তোমার এক্স অক্ষ, আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল দিচ্ছি, এই যে এইটা তো হিসাব করছি, তাহলে এই জায়গাটা তো বাদ পড়ে যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা আয়তক্ষেত্রের উপর দিকে কিছুটা বাদ পড়ে যাচ্ছে, ঠিক কিনা? তো এটাকে মিনিমাইজ করার কি উপায়? এটাকে মিনিমাইজ করার উপায় হচ্ছে আমরা যদি ডেল্টা এক্সগুলোকে ভেরি স্মল নিই, অর্থাৎ এই জায়গাটা যদি চাপিয়ে দিই, দেখো এটা যত চাপিয়ে দেব তত কি হবে, এই এরারটা, এই জায়গায় যে এরারটা মানে হচ্ছিল সেটা মিনিমাইজ হয়ে যাবে। এবার চাপাবো মানে এটা কত চাপাবো? তাহলে ডেল্টা এক্সটা কত করবো? ডেল্টা এক্সটা যদি আমরা টেন্স টু জিরো করতে পারি, টেন্স টু জিরো এতক্ষণে তোমাদের জানা হয়ে গেছে, আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে বলেছি শুরুতে। তো যদি আমরা ডেল্টা এক্সটাকে টেন্স টু জিরো করতে পারি এবং তারপরে যদি এই আয়তক্ষেত্রগুলোর সবগুলোর যোগফল নিতে পারি ক্ষেত্রফলের, তবে আমরা সমস্ত ক্ষেত্রফলটা পাবো। এই সমস্ত ক্ষেত্রফলটাকেই আমরা বলি ইন্টিগ্রেশন। আই ইজ ইকুয়াল টু কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন অফ ওয়াই ইন্টু ডেল্টা এক্স। হোয়েন, এটা সামেশন শুধু নিলে হবে না, এর লিমিটিং ভ্যালু নিতে হবে, হোয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো। বোঝা গেল? এই যে বিষয়টা, এই পুরো বিষয়টা দেখতে পাচ্ছ, এটাকেই ইন্টিগ্রাল ক্যালকুলাসে এইভাবে লেখে, সামেশন, এটা হচ্ছে এস, কিন্তু এটা ইন্টিগ্রেশনের সাইন, সামেশন অফ ওয়াই ডিএক্স ফ্রম এ টু বি। সামেশন স্টার্ট কোথায় হবে? এখান থেকে। ফিনিশ কোথায় হবে? এইখানটায়। এক্সের ভ্যালু, এটা হচ্ছে এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু এ থেকে স্টার্ট, বিতে শেষ, সমস্ত ওয়াই ডিএক্সগুলোকে যোগ করলাম, এই যে যোগ চিহ্ন, এটা সামেশন চিহ্ন। বুঝতে পারছ? তার মানে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি প্রক্রিয়া? ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা যোগ প্রক্রিয়া। ওকে, এবং এই যোগ প্রক্রিয়াতে আমরা যেটা অ্যাকচুয়ালি বের করি সেটা হচ্ছে কোনো একটা অপেক্ষক, তার যে লেখচিত্র, তার যে গ্রাফ, সেই গ্রাফের এবং অক্ষগুলি দ্বারা সীমাবদ্ধ একটা নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? এবার তুমি এবার এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম, ওয়াই ডিএক্স লিখলাম, আশা করি বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রফলটা আমি বের করতে চাই, এ থেকে শুরু করে বি পর্যন্ত। তো অ্যাকচুয়ালি কী করলে আমি অ্যাকিউরেট ক্ষেত্রফল পাবো সেটাই আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, যে আমরা এই ছোটো ছোটো আয়তক্ষেত্র নিলাম, তাদের সমষ্টি করব।
তাদের ক্ষেত্রফলগুলোকে যোগ করব। তো যোগ করতে গেলে আমার যদি অ্যাকুরেট নিতে হয় তাহলে পরে আমার ডেল্টা এক্সটা খুব স্মল হতে হবে, টেন্স টু জিরো হতে হবে। টেন্স টু জিরো হলে তার যে লিমিটিং ভ্যালু হবে এই সামেশনটার, সেটাকেই ইন্টিগ্রাল ক্যালকুলাসে এইভাবে লিখি, এটি ইন্টিগ্রেশন। ওকে, এইবার এই ওয়াইটা তুমি যখন এখানে বসাবে না, এখানে করেই দিচ্ছি আমি, দেখো কি হবে। ওয়াই তো তোমাকে দেওয়া আছে, ওয়াই ইজ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স। এবার হচ্ছে ইন্টিগ্রেশনের রুল অ্যাপ্লাই হবে, যেমন ডিফারেন্সিয়েশনে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার হলে 2x হয়, রুল অ্যাপ্লাই হয়েছে ওখানে। এইখানে এইবার ইন্টিগ্রেশনের রুল অ্যাপ্লাই হবে। ইন্টিগ্রেশনের রুল হবে, এটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে x³/3। আর লিমিট যেটা আছে এটাকে লিমিট বলে, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা এইভাবে বসাতে হয়। এবং এন্ড রেজাল্টটা হবে এটা এরকম, এটা হবে বি, আচ্ছা এন্ড রেজাল্টটা কোথায় লিখি, এইখানে লিখি, হ্যাঁ। এটা হবে এক্সের জায়গায় বি বসবে প্রথমে, b³/3 মাইনাস তারপরে এ বসবে a³/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই ধরনের ইন্টিগ্রেশনকে ডেফিনিট ইন্টিগ্রেশন বা ডেফিনিট ইন্টিগ্রাল বলে, যেখানে তোমার লিমিট থাকবে, লোয়ার লিমিট আপার লিমিট থাকবে। লিমিট ছাড়াও ইন্টিগ্রেশন হয়, লিমিট ছাড়াও ইন্টিগ্রেশন হয়, ওটা একটা জেনারেল রেজাল্ট তুমি পাবে। এটা যদি লিমিটটা না থাকতো, ধরো এ বি নেই, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হতো x³/3 অনলি, সঙ্গে একটা কনস্ট্যান্ট দিতে হয়। সব কনস্ট্যান্টটা কেন দিতে হয় সেটাও বলবো, তো চলো সেখানে যাই। তো যেটা বলছিলাম, যদি লিমিটটা না থাকে, ধরো এরকম শুধু ইন্টিগ্রেশন এরকম আছে, ইন্টিগ্রেশন অফ x² dx, ইন দ্যাট কেস দ্য রেজাল্ট উইল বি x³/3 প্লাস সি, এ কনস্ট্যান্ট। প্রথমত x³/3 কেন হলো তার রুল আমরা এখনও শিখিনি, একটু পরে বলছি। সঙ্গে একটা সি দিতে হবে, সিটা একটা কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টটা কেন দিতে হয় সেটা একটু বলি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। কেন জানো? কারণ হচ্ছে ধরো, আচ্ছা এটা দিয়েই, এটা যখন আমরা লিখেছি এটা দিয়েই এক্সপ্লেন করি। দেখো ddx অফ x³/3 যদি করো, বলো তো কত হবে? 1/3, ডিফারেন্সিয়েশন তো আমরা শিখে গেছি, 1/3 কনস্ট্যান্ট বাইরে এমনি থাকবে, x³ হবে 3 × x², কাটো কত হয় x²। বুঝতে পেরেছ? তো ইন্টিগ্রেশন হচ্ছে, দেখো একটু বোঝো ব্যাপারটা, ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হয়? ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় হচ্ছে এটা যার ডেরিভেটিভ, এটা মানে যার তুমি ইন্টিগ্রেশন করছো, এটা যার ডেরিভেটিভ সেটাই ইন্টিগ্রেশনের রেজাল্ট। বুঝতে পারছো? দেখো এটা ডেরিভেটিভ করো, x² হয় না, তাই জন্য এটার ইন্টিগ্রেশন হচ্ছে x³/3। আরেকটা এক্সাম্পল দিই, ধরো তুমি ইন্টিগ্রেশন অফ cos x dx যদি করো, তাহলে অ্যান্সার হয় sin x প্লাস সি। কেন? কারণ হচ্ছে ddx অফ sin x ইজ ইকুয়াল টু cos x। ওকে, খুব বেশি ভেতরে আমি যাচ্ছি না, কিন্তু বিষয়টা এরকম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। তার মানে ইন জেনারেল তুমি লিখতে পারো, ধরো ইন্টিগ্রেশন অফ এ ফাংশন এফ করছো তুমি, এফ হচ্ছে এক্স এর ফাংশন, এর ইন্টিগ্রেশন যদি করো, তাহলে এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট হবে এফ(x) যার ডেরিভেটিভ সে। এবার ধরো ddx অফ ক্যাপিটাল Fx ইজ ইকুয়াল টু এই স্মল fx যদি হয়, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ক্যাপিটাল Fx। আশা করি বুঝতে পেরেছো, তাই না? তুমি ইন্টিগ্রেশন করলে, কোনো ফাংশনের ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা হবে সেটা আসলে কে? সেটা হচ্ছে সেই ফাংশনটা, রেজাল্টটা হচ্ছে সেই ফাংশনটা যার ডেরিভেটিভ করলে এটা হয়। বুঝতে পারছো? তুমি এটার ডেরিভেটিভ করলে এটা হয়, তাই জন্য এটার ইন্টিগ্রেশন এটা। ওকে 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 এখন ইন্টিগ্রেশনের রুলগুলো বলবো। মানে এই যে আমি যেমন x³/3 করলাম, তারপরে এই যে sin x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন আমরা sin x লিখলাম। তো আরও এরকম অনেক আছে, ফাংশন আলাদা আলাদা হলে ডিফারেন্সিয়েশনে যেমন ছিল, তো ইন্টিগ্রেশনও নিশ্চয়ই আছে এরকম রুল, প্রচুর রুল আছে, সেই রুলগুলো আমরা শিখবো। কিন্তু তার আগে একটু বলি, যেটা জানা দরকার,
সেটা হচ্ছে ফিজিক্সে ইন্টিগ্রেশনের কি কাজ। আমরা ফিজিক্স পড়ার জন্য তো ইন্টিগ্রেশন শিখছি এখন, তো সেটা ফিজিক্সে কি কাজ। কাজটা হচ্ছে, আমি দুই একটা এক্সাম্পল দিয়ে শুধু বলি। ধরো আবার আমি ওই এক্সাম্পলটাই নিচ্ছি। ধরো এস ইকুয়াল টু টি স্কোয়ার, কোনো একটা বস্তুর দূরত্ব সময় সম্পর্ক এরকম, এস ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে পরে তার দূরত্ব সময় লেখচিত্র কীরকম হয় সেটাও আমরা দেখেছি একটু আগে, এরকম হয়। এবার ধরো আমাকে বলল যে এই বস্তুটা টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ড এই সময়ের মধ্যে কত দূরত্ব অতিক্রম করেছে বের করো। 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে কত দূরত্ব অতিক্রম করেছে বের করো। তো আমাদের কি করতে হবে? এটা তো টি ইকুয়াল টু 0, এটা ধরো টি ইকুয়াল টু 3। ওকে, তো এই যে এরিয়াটা আছে না, তোমরা এটা ক্লাস 9-এও পড়েছো। আমরা যদি এই এরিয়াটা বের করতে পারি, এই এরিয়াটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব 3 সেকেন্ডে। বুঝতে পারছো? এবার এই এরিয়াটা কীরকম? এটা তো কোনো জ্যামিতিক শেপ নেই, তাহলে এটা কী করে বের করতে হবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটার আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কী করব? আমরা করব হচ্ছে এস বের করতে যাচ্ছি আমরা। তাহলে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু কত সেকেন্ড বলেছে? 3 অফ টি স্কোয়ার ডিটি। বুঝতে পারছো ব্যাপারটা? এস ডিটি আর কি, সোজা কথা। টি স্কোয়ার ডিটি যদি ফার্স্ট লাইনে না বোঝো, এস ডিটি লেখো। দেখো আমি আবার শুরু থেকে বলি। তুমি এস বের করতে চাচ্ছ, তো এইখানে তুমি একটা ছোট্ট টি নাও, এটাই হচ্ছে তোমার ডিটি। তাহলে ওই টাইমে যেটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা। তো সেই ক্ষেত্রফলটা কত? সেই ক্ষেত্রফলটা হচ্ছে ওই টাইমের এস ইন্টু ডিটি। তাহলে তার ইন্টিগ্রেশন এইরকমই ছোট ছোট যে আয়তক্ষেত্রগুলো হবে তারই ক্ষেত্রফল যোগ করছো তুমি, তো যোগ মানে ইন্টিগ্রেশন ফ্রম কত? 0 টু 3। এবার তুমি ইন্টিগ্রেশন করো, এসের জায়গায় টি স্কোয়ার বসাও, টি স্কোয়ার ডিটি 0 টু 3। টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে টি কিউব বাই 3, 0 টু 3। কত বসাবে? টি এর জায়গায় একবার 3 বসাবে, একবার 0 বসাবে। তাহলে 3 বসালে কত হবে? 3 কিউব বাই 3, তার মানে 3 স্কোয়ার, তার মানে 9, আর মাইনাস 0, তার মানে 9 মিটার, যদি ইউনিট মিটারে থাকে। বুঝতে পারছো বিষয়টা কি? তো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। যদি অন্য কোনো টাইম বলতো যে ধরো টি ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব বের করো, একই জিনিস করতাম, শুধু লিমিটটা চেঞ্জ করে দিতাম, ঠিক কিনা? লিমিটটা শুধু এখানে করতাম 2, এখানে করতাম লোয়ার লিমিট 2, আপার লিমিট 5। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ইউটিলিটি। এছাড়াও আরও অনেক ইউজ আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে শিখতে পাবে। আপাতত এই ধরনের কাজে আমরা ইন্টিগ্রেশনকে ইউজ করব। কারণ আমরা ডিফারেন্সিয়েশনকে কোথায় ইউজ করি? যেখানে রেট অফ চেঞ্জ বের করতে হয়, কোনো একটা রাশির পরিবর্তনের হার বের করতে হয় অন্য কোনো রাশির সাপেক্ষে। আর ইন্টিগ্রেশনকে কোথায় ইউজ করব? যখন এরিয়া বের করতে হবে। ওকে, আচ্ছা, ডিফারেন্সিয়েশনকে যে রেট অফ চেঞ্জ বের করার জন্য করতে হয়, সেটা ফিজিক্সে কেন দরকার? তার কারণ হচ্ছে ফিজিক্সের রেট অফ চেঞ্জ বিভিন্ন ভৌত রাশিকে প্রকাশ করে। যেমন বেগ, এটা একটা রেট অফ চেঞ্জ। ত্বরণ একটা রেট অফ চেঞ্জ। বল, এটাও রেট অফ চেঞ্জ। তো এরকম প্রচুর ভৌত রাশি আছে যারা রেট অফ চেঞ্জ অফ ওয়ান কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু আদার কোয়ান্টিটি। তো তাদেরকে বের করতে গেলে আমাদের ডেরিভেটিভ করতে হয়, ডেরিভেটিভের রুল এই জন্য জানা দরকার। আবার ফিজিক্সে এরকম অনেক রাশি আছে যারা কোনো একটা গ্রাফের ক্ষেত্রফল, যেমন এই ক্ষেত্রে যেমন দেখতে পেলে তোমরা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কিন্তু গ্রাফে ক্ষেত্রফল দ্বারা সূচিত হয়। তো সেই ক্ষেত্রফলটা বের করতে গেলে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। কেন? কারণ এই ক্ষেত্রফলগুলো যদি অপেক্ষকটা মানে সোজা কথা, যদি গ্রাফটা যদি স্ট্রেট লাইন না হয়, তাহলে এই ক্ষেত্রফলটা হয়ে যাবে তোমার
মানে জ্যামিতিক শেপ থাকবে না। জ্যামিতিক শেপ যদি না থাকে তাহলে আমাদের কাছে কোনো সূত্র নেই, সূত্র যখন থাকবে না তখনই তোমার ইন্টিগ্রেশনে সাহায্য নিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এরকম দূরত্ব বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তারপরে ধরো আরও আছে, যেমন ধরো বলের ঘাত বলে একটা রাশি আছে, তোমরা নিউটনস ল অফ মোশনে পড়বে, তো সেটা বের করতে গেলে ইন্টিগ্রেট করতে হয়। কার্য বের করতে গেলে ইন্টিগ্রেট করতে হয় যদি ভ্যারিয়েবল ফোর্স থাকে। স্থির বল দ্বারা কার্য বের করতে গেলে তো সরাসরি বল আর সরণ ডট প্রোডাক্ট করলে বেরিয়ে যায়, কিন্তু যদি বলটা ভ্যারিয়েবল হয়, অর্থাৎ যতক্ষণ ধরে বল প্রযুক্ত হচ্ছে বলটা যদি স্থির মানের না হয়, যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কিন্তু কার্য বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। কারণ সেটাও ওই এফএস লেখচিত্র মানে বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা কিন্তু কার্য সূচিত হয়। ঠিক একই রকম এফটি লেখচিত্র অর্থাৎ বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা বলের ঘাত সূচিত হয়। সেই জন্য ওগুলো কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হয়। এছাড়া আরও অনেক আছে, তোমরা পড়তে 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 দেখতে পাবে। এই মুহূর্তে যে কটা আমার মানে প্রথম দিকে 11-এর প্রথম দিকে যেগুলো তোমরা পাবে, মানে আগামী এক দেড় মাসের মধ্যেই যেগুলো তোমাদের সামনে আসবে, সেগুলোই আমি বললাম আর কি। এরপরে আরও অনেক আছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ইন্টিগ্রেশন মানে ফিজিক্সে যেসব জায়গায় লাগবে আর কি, তার দুই একটা আমি বললাম। এবার রুলগুলো একটু শিখে নেই এবং প্রত্যেকটা রুল অ্যাপ্লাই কিভাবে হয় তার জন্য দুই একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। চলো। ওকে, ফার্স্ট যে রুলটা বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু, যেটা দিয়ে আমরা এতক্ষণ ইন্টিগ্রেশনগুলো করছিলাম, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ডিফারেন্সিয়েশনে কী ছিল? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এটাকে একটা অ্যাপ্লাই করে দেখাই। ধরো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার সিক্স আছে, তাহলে অ্যান্সার কী হবে? সরি, সঙ্গে ডিএক্স অবশ্যই থাকবে, এক্স টু দি পাওয়ার সেভেন বাই সেভেন। বুঝতে পারছো? ধরো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ আছে, কত হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। রুল বুঝতে পারছো কোন রুলে হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে মাইনাস ফাইভ প্লাস ওয়ান মানে মাইনাস ফোর বাই এন প্লাস ওয়ান মানে ওই জিনিসটাই মাইনাস ফোর। এন প্লাস ওয়ান, সিক্স প্লাস ওয়ান সেভেন, সিক্স প্লাস ওয়ান সেভেন। তো এই হচ্ছে ফার্স্ট রুল, যে রুলটা আমরা অলরেডি ইউজ করেছি। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এরকম। একটা কথা এখনও বলিনি, মিস হয়েছে। সেটা কি? এই পৃষ্ঠায় আবার যাচ্ছি। আমি যখন বলছিলাম যে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি রিভার্স প্রসেস কার? ডিফারেন্সিয়েশনের। তো সেটা বলতে গিয়ে যেখান থেকে আমাদের আসছিল এই কনস্ট্যান্টটার কথা বলছিলাম, যে এই কনস্ট্যান্টটা কেন দিতে হয় তার কারণ দেখো, যেমন এই ক্ষেত্রে আমরা করেছি এক্স কিউব বাই থ্রি এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এক্স স্কোয়ার হয়। সেই জন্য এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা এক্স কিউব বাই থ্রি লিখি। তুমি যদি এক্স কিউব বাই থ্রি এর সাথে ধরো এরকম যদি থাকতো, ধরো ডিডিএক্স অফ, এখানে দেখে নাও, হ্যাঁ, ডিডিএক্স অফ এক্স কিউব বাই থ্রি প্লাস টু। এবার বলো তো অ্যান্সার কত? এর ডিফারেন্সিয়েশন কত? এটারও কিন্তু ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কিন্তু এক্স স্কোয়ার। ঠিক কিনা বলো? কারণ টু এর তো ডিফারেন্সিয়েশন করলে জিরো আসবে, এক্স কিউব বাই থ্রি যেটা সেটাই হবে। তাহলে তুমি যখন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করবে তখন তুমি কনফিডেন্টলি কী করে লিখবে এক্স কিউব বাই থ্রি, তাই না? তার সাথে যে আর কিছু ছিল না তার কি কোনো গ্যারান্টি আছে? থাকতেই পারে, এরকম একটা টু থাকতে পারে, ফাইভ থাকতে পারে, মাইনাস কিছু থাকতে পারে, কোনো কনস্ট্যান্ট তো থাকতেই পারে এর সাথে। এইটাই হচ্ছে সেই কনস্ট্যান্টটা, হুইচ ইজ আরবিট্রারি, যা খুশি ভ্যালু হতে পারে, আমরা জানি না এটা। ওকে, তো এই জন্য নিয়ম হচ্ছে যদি লিমিট না থাকলে এটাকে বলে ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো এটা বের করার সময় আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, লিমিট থাকলে দিতে হয় না। এটাই যদি কনস্ট্যান্ট, এখানে যদি লিমিট থাকতো তাহলে দিতে হতো না। কেন দিতে হতো না? তার কারণ আমি একটু আগে বলেছি, দেখো এখানে আবার বলি, সেটা টপিক চেঞ্জ হয়ে গেল, কোনো ব্যাপার না। ধরো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ফ্রম ওয়ান টু টু আছে, ওকে, তো ডিএক্স আছে সঙ্গে। তো রুল অনুযায়ী এটা হওয়া উচিত এক্স কিউব বাই থ্রি প্লাস সি, তাই না? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট।
এবার যদি তুমি লিমিট পুট করো তাহলে কি হবে, এটা হবে 2³/3 প্লাস সি মাইনাস 1³/3 প্লাস সি। লিমিটটা এইভাবে বসাতে হয়, প্রথমে এক্সের জায়গায় আপার লিমিট দিয়ে মাইনাস আবার এক্সের জায়গায় লোয়ার লিমিট। তাহলে কত হলো এটা, 8/3 মাইনাস 1/3। সি তো ক্যান্সেল হয়ে যায়, মানে এটা ব্র্যাকেটটা তুলে দিলেই ক্যান্সেল হয়ে যাবে, এখানে যদিও এটা করাটা উচিত হলো না, যাই হোক। তাহলে আলটিমেটলি যখন ডেফিনিট ইন্টিগ্রাল করবো তাহলে এই সিটা লেখার আমার প্রয়োজন নেই, লিমিট বসলে তো সি ক্যান্সেলই হবে। কিন্তু লিমিট যদি না বসে, এই লিমিট যদি নাই থাকে, প্রথম থেকেই যদি না থাকতো, তখন কিন্তু লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি হয় তখন কিন্তু অবশ্যই তোমাকে একটা কনস্ট্যান্ট সঙ্গে দিতে হবে প্লাস ফর্মে। আর যদি ডেফিনিট হয় তাহলে দেওয়ার দরকার নেই, কারণ কি ডেফিনিট ইন্টিগ্রালে কনস্ট্যান্টটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, তো এবার রুলগুলো বলছিলাম আমরা। তো ফার্স্ট রুল এটা। সেকেন্ড রুল হচ্ছে, যদি এরকম থাকে, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটাও বলা হয়ে গেছে, কত হবে, মাইনাস কস এক্স প্লাস সি। যদি কস এক্স থাকে তাহলে আমরা অলরেডি বলেছি সাইন এক্স প্লাস সি। যদি ইন্টিগ্রেশন অফ 1/x dx থাকে তাহলে হবে লগ এক্স, কারণ লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x হয়, তোমরা একটু আগে দেখেছো। যদি ইন্টিগ্রেশন অফ e⁻x dx থাকে তার ইন্টিগ্রেশন e⁻x হবে, কারণ e⁻x এর ডেরিভেটিভ e⁻x। ওকে ওকে, মোটামুটি আপাতত এই রুলগুলো জানলেই চলবে। তবে তবে যদি একটু ক্রিটিক্যাল ফাংশন থাকে তবে কিভাবে করতে হয় সেটাও দুই একটা দেখা দরকার। তো দেখো একটু, যদি এরকম থাকে, ধরো ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 5 হোল টু দি পাওয়ার 7 dx, এবার কিভাবে করবে? তো এবার রুলটা হচ্ছে, তুমি প্রথমে এই 3x প্লাস 5কে একটা কিছু ধরে নাও, ধরো জেড। এবার বোথ সাইডে থার্ড কোনো কোয়ান্টিটির রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা হবে 3dx ইকুয়াল টু ডিজেড। এই জায়গাটা তোমাদের এখন বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো। ধরো আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, তো ওয়াই এর রেসপেক্টে যদি এক্স এর ডেরিভেটিভ করি তাহলে কি লিখবো এটাকে, ডিএক্স ডিওয়াই। ওয়াই এর রেসপেক্টে যদি জেড এর ডেরিভেটিভ করি, ডিজেড ডিওয়াই। এবার এটা কেটে দাও, বুঝতে পারছো? তাহলে 3dx ইকুয়াল টু ডিজেড হয়ে গেল। এবার তুমি এখানে সাবস্টিটিউট করো, এটাকে তুমি জেড ধরেছো, তাহলে এটা জেড টু দি পাওয়ার 7। ডিএক্স ইকুয়াল টু কি আসছিল তোমার, dz/3। আচ্ছা, ইন্টিগ্রেশনেও কিন্তু ডিফারেন্সিয়েশনের মতোই রুল, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট 3 নিচে আসছে, তার মানে 1/3 বাইরে চলে যাবে, এটার কোনো ইন্টিগ্রেশন হবে না। তাহলে থাকলো কি, জেড টু দি পাওয়ার 7 dz। তাহলে এবার কি করবে, 1/3 জেড টু দি পাওয়ার 8 বাই, এবারে তো রুল জানি আমরা, প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে 1/24 জেড কাকে ধরেছিলে, 3x প্লাস 5 হোল টু দি পাওয়ার 8 প্লাস সি। সো দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ইন্টিগ্রেশন। এটাকে সাবস্টিটিউশন মেথড বলে। ইন্টিগ্রেশনের অনেক মেথড আছে, বাই পার্টস আছে, হ্যাঁ, এরকম এই সাবস্টিটিউশন প্রসেস আছে। তো সেইগুলোর মধ্যে আমাদের এখনই গিয়ে লাভ নেই। আমরা জাস্ট বেসিক কিছু রুল যেগুলো হলে আমাদের চলবে আপাতত আর কি, সেইগুলোই আমরা শিখলাম। ওকে, আরও দুই একটা এখান থেকে দেখানো যেতে পারে। যেমন ধরো যদি সাইন স্কোয়ার এক্স থাকে, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার সাইন এক্স থাকলে পারি, কস এক্স থাকলে পারি, সাইন স্কোয়ার এক্স থাকলে তো পারি না। তো তখন আমরা কি করব, তখন আমাদের রুল হচ্ছে, এটাকে এরকম লেখো, ইন্টিগ্রেশন অফ হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পারছো? তো হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স যখন লিখবে, তখন
হাফটাকে বাইরে নিয়ে নাও। 2sin² x এর ফর্মুলা আছে, তোমরা ত্রিগোনোমেট্রিতে শিখবে। এই ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস cos 2x। ওকে, এবার ইন্টিগ্রেশন করতে পারবে। আচ্ছা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই ডিফারেন্সিয়েশনের মতো ওই রুলটাও অ্যাপ্লিকেবল। এরকম যদি প্লাস মাইনাস দিয়ে বিভিন্ন পদ থাকে, তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদা ইন্টিগ্রেশন হবে। যেমন এই ক্ষেত্রে 1 হবে, cos 2x এরও হবে। তাহলে হাফ চলে গেল বাইরে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos, এটা তো আবার একই জিনিস লেখা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে এইভাবে লিখি, হাফ ইন্টু ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 2x dx। এবার বলো কত হবে? হাফ বাইরে, 1 dx, 1 এর ইন্টিগ্রেশন কত হবে? 1 মানে কি? x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 1, তার মানে x, মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? cos 2x এর ইন্টিগ্রেশন হবে, এটার রুলটা আমাদের বলা হয়নি। যদি cos x থাকতো তাহলে sin x হতো, cos 2x আছে তো এটার হবে হচ্ছে sin 2x বাই 2। এটাও কিন্তু ওই সাবস্টিটিউশন মেথডেই হয়। হ্যাঁ, তবে এটা মনে রাখবে, এটাকে রুল হিসাবেই মনে রাখা ভালো। ইন্টিগ্রেশন অফ cos ax dx যদি হয়, তাহলে পরে এটার রেজাল্ট হবে sin ax বাই a। ঠিক একই রকম যদি ইন্টিগ্রেশন অফ sin ax থাকে, তাহলে তার রেজাল্ট হবে মাইনাস cos ax বাই a। কেন হয়? কারণ এটাকে তুমি z ধরো, তাহলেই বুঝতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এটার সঙ্গে অবশ্যই একটা c থাকবে। তো এই হচ্ছে তোমার রেজাল্ট। তো মোটামুটিভাবে আমি ইন্টিগ্রেশন প্রসেসটা বললাম। হ্যাঁ, তা সব রুল এখনই বলা সম্ভব না, বললে তোমরা বুঝবেও না। প্রচুর রুল আছে ইন্টিগ্রেশনে, প্রচুর। তোমরা যখন শিখবে ক্লাস 12-এ তখন দেখতে পাবে। তো আমাদের ফিজিক্সে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যেটুকু দরকার বেসিক, একদম একদম মিনিমাম, এটা কিছুই না বলতে গেলে, তো একদম মিনিমাম অন্তত ইন্টিগ্রেশন ব্যাপারটা কি সেইটুকু তোমাদের মাথায় দেওয়ার জন্য এই ক্লাসটা নেওয়া। ওকে, তোমরা যাতে অন্তত ব্যাপারটা বুঝতে পারো যে এটার মিনিংটা কি, এটা যে একটা ম্যাথমেটিক্যাল প্রসেস এবং সেই প্রসেসের রুলস আছে, সেই রুলস অনুযায়ী যে হচ্ছে সেটা যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য এই ক্লাসটা কিন্তু। ওকে, তো একটা কাজ করবে, বইতে দেখবে এরকম ইন্টিগ্রেশনের পার্টে, যেখানে ইন্টিগ্রেশন আছে তোমাদের মানে ফিজিক্স বইতে, সেখানে অনেক ইন্টিগ্রেশন দেওয়া আছে, কিছু সলভ করে দেওয়া আছে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তো তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করবে। যেগুলো সলভ করা আছে সেগুলো আগে ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে তারপর সলভ করার চেষ্টা করবে। ওকে ওকে, এবার লাস্ট যেটা টপিক বলবো সেটা হচ্ছে আমরা যে ডিফারেন্সিয়েশন শিখেছিলাম তার একটা অ্যাপ্লিকেশন, হুইচ ইজ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ধরো y ইজ এ, এটাও ফিজিক্সে খুব প্রয়োজন হয় এই কনসেপ্টটা। হ্যাঁ, y ইজ এ ফাংশন অফ x, এবং ধরো x অক্ষ, y অক্ষ। তো ধরো ফাংশনটা এরকম। ওকে, কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। প্রথম দিকে y এর মান বাড়ছে, x যত বাড়ছে, দেখতে পাচ্ছ এই যে y এর মান বাড়ছে বাড়ছে বাড়ছে, এই যে ম্যাক্সিমাম হলো। আর কিন্তু এর উপরে কিন্তু যায়নি, y এর মান গেছে কি দেখো তো, যায়নি। সো দিস ইজ y ম্যাক্স। তারপরে কমছে 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 কমছে, দিস ইজ মিন, মিনিমাম, সর্বনিম্ন মান y এর। তার নিচে গেছে কি, যায়নি। এবার এই ম্যাক্সিমাম আর মিনিমাম যে বিন্দুতে হয় কোনো অপেক্ষক, সেই বিন্দুর বৈশিষ্ট্য হচ্ছে যে সেই বিন্দুতে ডেরিভেটিভ অর্থাৎ dy dx 0 হয়। কেন 0 হয় একটু ফিজিক্যালি বোঝো, তাহলেই হবে। খুব বেশি ম্যাথমেটিক্যালি আমরা ভেতরে যাওয়ার দরকার পড়বে না। দেখো এখান থেকে তুমি এদিকে যেতে থাকো, x বাড়ছে, yও কিন্তু বাড়ছে ক্রমশ। তার মানে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x সেটা কিন্তু পজিটিভ।
রেট অফ চেঞ্জ দুই রকম হয়, পজিটিভ এবং নেগেটিভ। যদি ওয়াই বাড়তে থাকে তাহলে আমরা বলি রেট অফ চেঞ্জ পজিটিভ, আর যদি ওয়াই কমতে থাকে তাহলে আমরা বলি রেট অফ চেঞ্জ নেগেটিভ। তো শুরুতে রেট অফ চেঞ্জ কীরকম? পজিটিভ, বাড়ছে, ওয়াই বাড়ছে 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 বাড়ছে। এবার যখন এই পয়েন্টে আসলো এক্সের এই ভ্যালুটাতে, ধরো এটা এক্স ইকুয়াল টু x0, এই ভ্যালুটা, সেখানে গিয়ে ওয়াই কি হলো? ওয়াই হয়ে গেল ম্যাক্সিমাম, এই ভ্যালুটা পেল, ঠিক? তারপরে কি হলো? তারপরে ওয়াই এর ভ্যালু কমতে শুরু করলো। তাহলে এই পয়েন্টটাতে আমরা যদি রেট অফ চেঞ্জ বের করি, কত আসবে? ও বাড়ছে 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 বাড়ছে, এইখানে এই বিন্দুর পর থেকে কমছে 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 কমছে। রেট অফ চেঞ্জ কীরকম? পজিটিভ পজিটিভ পজিটিভ, রেট অফ চেঞ্জ পজিটিভ, তারপরে নেগেটিভ। তো পজিটিভ থেকে যে নেগেটিভে ট্রানজিশন হলো সেই পয়েন্টটা এটা, তাই না? তো পজিটিভ থেকে নেগেটিভে ট্রানজিশন হতে গেলে মাঝখানে একটা পয়েন্টকে ক্রস করে আসতে হয়, সেটা হচ্ছে 0, ঠিক না? তাহলে এই পয়েন্টে রেট অফ চেঞ্জ কত? এই পয়েন্টে রেট অফ চেঞ্জ হচ্ছে 0। এই পয়েন্টে গিয়ে ও মোমেন্টারিলি মনে করতে পারো যে ওর চেঞ্জটা বন্ধ হয়ে গেছে, তারপরে ও উল্টো দিকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। চেঞ্জ হচ্ছে মানে বাড়ছে 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 বাড়ছে, তারপরে হঠাৎ করে কমতে শুরু করে দিল। তাহলে এই পয়েন্টে ওর রেট অফ চেঞ্জ হচ্ছে 0। তাহলে এটা মনে রাখতে হবে, অ্যাট ম্যাক্সিমাম অর মিনিমাম, অর না দিয়ে অ্যান্ড দিই, দুটোতেই হয়, মিনিমামেও কিন্তু একই কেস, একই কথা প্রযোজ্য, ডিওয়াই ডিএক্স 0 হয়। দেখো মিনিমাম পয়েন্টে দেখো ওয়াই কমছে 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 কমছে, এই বিন্দুতে এসে বাড়তে শুরু করলো, তাহলে এই বিন্দুতে রেট অফ চেঞ্জ কত? 0। তো এই কনসেপ্টটা ফিজিক্সে আমাদের প্রচুর কাজে লাগবে। এই কনসেপ্ট থেকে আমরা ম্যাক্সিমামের কন্ডিশন, মিনিমামের কন্ডিশন, কোনো রাশি কোন সময় সবচেয়ে বেশি হয়, কোন শর্তে সবচেয়ে বেশি হয়, বা তার সবচেয়ে বেশি মানটা কত, সেগুলো কিন্তু আমরা বের করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যদি হয় তাহলে সেই পয়েন্টে তার ডাবল ডেরিভেটিভ মানে কি? ডিওয়াই ডিএক্স মানে কি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই। আর তাহলে ডি টু ওয়াই, এটা মানে অ্যাকচুয়ালি এটা ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, তার মানে এটা রেট অফ চেঞ্জ অফ ডিওয়াই ডিএক্স, বা বলতে পারো ডিওয়াই ডিএক্সকে তো আরেকটা নামেও আমরা চিনি, এটাকে স্লোপ বলে। তাহলে এটাকে বলতে পারো রেট অফ, এই পুরো জিনিসটাকে বলতে পারো রেট অফ চেঞ্জ অফ স্লোপ। এই রেট অফ চেঞ্জ অফ স্লোপ যদি 0 লেস দ্যান 0 হয়, মানে নেগেটিভ হয়, তাহলে ওই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পয়েন্ট। বা উল্টা করে বলো, ম্যাক্সিমাম পয়েন্টে, এই পয়েন্টেতে কিন্তু ডি ডাবল ডেরিভেটিভ অফ ওয়াই বা ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বা ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, যেভাবে খুশি বলো, সব কিছুরই মিনিং একই, বা রেট অফ চেঞ্জ অফ স্লোপ, এটা কিন্তু নেগেটিভ হয়। একটু এটাও বুঝতে পারবে একটু চিন্তা করলে। সেটা হচ্ছে দেখো, এই যে ও বাড়ছে বাড়ছে বাড়ছে, ও রেট অফ চেঞ্জ অফ ওয়াই কীরকম, স্লোপ কীরকম? স্লোপ পজিটিভ, ঠিক কি না? এই দেখো স্লোপ তো তোমরা জানোই, এই যে স্লোপ, এখানে স্পর্শক আঁকো, এই দেখো স্লোপ, ঠিক আছে, পজিটিভ স্লোপ, থিটা সূক্ষ্মকোণ, ঠিক না? তো উপরে যাচ্ছে, স্লোপটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু দেখো স্লোপ কমে যাচ্ছে, এই পয়েন্টে যাও, এই পয়েন্টে স্লোপ হচ্ছে এইটা, এই যে কোণটা কমে যাচ্ছে, কমতে 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 এই পয়েন্টে স্লোপ কত দেখো একটু, এই পয়েন্টে স্লোপ 0, সেই জন্য ডিওয়াই ডিএক্স 0 লিখেছিলাম আমরা। তারপরের পয়েন্টে স্লোপ কীরকম হয়ে গেল দেখো, এইরকম অবটিউস, দেখতে পাচ্ছ? এই যে এই পয়েন্টে স্লোপ, এই যে স্পর্শক। তাহলে স্লোপের যে চেঞ্জ হচ্ছে, স্লোপটাও তো চেঞ্জ হচ্ছে না? এতক্ষণ ওয়াই চেঞ্জ হচ্ছে সেটা দেখছিলাম, কিন্তু স্লোপটাও তো চেঞ্জ হচ্ছে। স্লোপ এখানে পজিটিভ স্লোপ কিন্তু ডিক্রিজিং, তাহলে স্লোপটাও চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, মানে এক্সের সাথে। তো স্লোপ ডিক্রিজ হতে 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 এখানে গিয়ে স্লোপ 0 হয়ে গিয়ে তারপরে স্লোপ নেগেটিভ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই পয়েন্টটাতে স্লোপের যে রেট অফ চেঞ্জটা সেটা কীরকম? এই পয়েন্টটাতে স্লোপের রেট অফ চেঞ্জ কিন্তু নেগেটিভ, স্লোপ ডিক্রিজিং। বুঝতে পারছো ব্যাপারটা?
স্লোপ কিন্তু এই পয়েন্টটাতে ডিক্রিজিং, কিন্তু এই পয়েন্টটাতে দেখো একটু, তুমি এইখানে স্লোপ কত, এই যে স্লোপ, এইখানে স্লোপ কত, এই যে স্লোপ, কি হচ্ছে স্লোপ, এখানে স্লোপ কত, এখানে স্লোপ কত, দেখো ইনক্রিজিং। নেগেটিভ স্লোপ ছিল, আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, যেই পয়েন্টটা ক্রস হচ্ছে পজিটিভ স্লোপ হয়ে গেল, এই যে থিটা সূক্ষ্মকোণ হয়ে গেল। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমামে, তাহলে মিনিমামে কি হবে বলে দাও। মিনিমামে হচ্ছে d2y dx স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0, পজিটিভ হবে। রেট অফ চেঞ্জ অফ স্লোপ ইজ পজিটিভ, কারণ এক্ষেত্রে স্লোপ কিন্তু ইনক্রিজিং, এক্ষেত্রে স্লোপ ডিক্রিজিং, পজিটিভ স্লোপ থেকে নেগেটিভ স্লোপে কনভার্ট হচ্ছে এই পয়েন্টে, আর এই পয়েন্টে নেগেটিভ স্লোপ থেকে পজিটিভ স্লোপে কনভার্ট হচ্ছে। বুঝতে পারছো? তো এটাও মনে রাখতে হবে। এটা খুব বেশি জায়গায় হয়তো লাগবে না এই মুহূর্তে, কিন্তু তবুও একটু মনে রাখবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটিভাবে ক্যালকুলাস নিয়ে যেটুকু বলার ছিল, ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল মোটামুটি বললাম। এটা খুবই বেসিক, ক্যালকুলাস বিশাল বড় জিনিস, তো তোমরা সেটা করবে। তোমরা কি করবে, ওই বইতে যে এক্সারসাইজ যেগুলো করে দেওয়া আছে সেগুলো করবে, আর কিছু এক্সারসাইজ আছে সেগুলো ট্রাই করবে। ওকে, দ্যাটস অল।